আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি সুফিয়ান সজীব আজকে থেকে আপনাদের সাথে মধুধার পাঠশালার সাথে নতুন যাত্রা করছি ইনশাআল্লাহ। এই যাত্রা যেন স্মৃতিময় হয়, এই যাত্রা যেন আপনাদের জীবনে অনেকটা কিছুটা গুরুত্ব বহন করে, আমি সদা সেই চেষ্টাই করব। আমি সুফিয়ান সজীব দীর্ঘ প্রায় 15 বছর বাংলা পড়াচ্ছি। আজ থেকে আপনাদের সাথে নতুন করে আবার এই পেজের মাধ্যমে যাত্রা শুরু করছি ইনশাল্লাহ। এই যাত্রা অনেক দীর্ঘ হবে এবং অনেক সুন্দর হবে, অনেক গুছানো হবে। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার ক্লাসটি যদি শেষ পর্যন্ত করেন ইনশাল্লাহ, আমার ইচ অ্যান্ড এভরি ক্লাস, আমি এতটুকু কথা দিচ্ছি, মানে আপনাকে হতাশ করব না, আপনি অনেক কিছু পাবেন। যারা হয়তো অনেক ব্যস্ততার যদি থাকে আপনার, তাহলে ক্লাসটি একটু শেয়ার করে রাখেন। সবাই একটু ক্লাসে জয়েন করেন, সবাই ক্লাসে জয়েন করেন ইনশাল্লাহ। আমরা এখনই শুরু করে দিব। আজকে আমরা পড়াবো প্রত্যয়। এই প্রত্যয় সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই এইরকম চিন্তা ভাবনা যে প্রত্যয়টা অনেক কঠিন, মানে এটা পারা যায় না। আমি শুধু একটা কথা বলবো, হাত জোড় করে অনুরোধ করব, প্রত্যয় যদি শিখতে চান, প্রত্যয় যদি জানতে চান, আমার আজকের ক্লাসের প্রথম 30 থেকে 40 মিনিট একদমই হতাশ হবেন না। প্রথম 30-40 মিনিট ক্লাসটি বেসিক কিছু জিনিসপত্র পড়াবো, হয়তো আপনি সেই জিনিসগুলো পারেন, তবে আমার যে অ্যাডভান্স লেভেলের প্রকৃতির প্রত্যয় পরীক্ষায় উত্তর করার মতো অবস্থায় যেতে হলে অবশ্যই আমাকে বেসিকটা পড়াতে হবে। অর্থাৎ বেসিক জিনিস যদি আমি না পড়িয়ে আপনাকে মূল জায়গায় চলে যাই, আপনার জন্য এটা অনেক কষ্টকর হবে পুরোটা বিষয় আনসার করার জন্য। তবে এটুকু কথা দিচ্ছি, আপনি যেই পরীক্ষা দেন না কেন, শিক্ষক নিবন্ধন শুরু করে যে কোনো পরীক্ষা, প্রত্যয় তো প্রত্যয় কিন্তু পরিবর্তন হয় না, এটা কিন্তু সাম্প্রতিক না যে চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যদি একটু কষ্ট করে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত করেন, কথা দিচ্ছি হতাশ হবেন না এবং আপনি নিজেই বলবেন ক্লাসটা অসাধারণ ছিল। তবে আরেকটা কথা, এই ক্লাসটি আমি 2টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ আজকে একটি পার্ট নিব ইনশাআল্লাহ, এর পরবর্তী দিন এর দ্বিতীয় পার্টটা নিব। ওকে, আপনারা সবাই ক্লাসে জয়েন করেন। জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন এবং আপনারা আশা করি আমাকে মনেও রাখবেন যে এত সুন্দর করে পড়ানোর জন্য। অনেক মানুষ অনেক ভালো জানে, বাংলা ব্যাকরণ অনেক ভালো বুঝেন, কিন্তু সবার মানে উপস্থাপন এক না এবং কি সবার ডেডিকেশন লেভেল এক না। তবে আমি আপনাকে এটা শেখাবো যে আসলে জীবনে ভালো কিছু করতে হলে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। এই যে আজকে পড়াশোনা করবেন, কালকে করবেন না, পরশু করবেন, এরকম হবে না, কনসিস্টেন্সি থাকতে হবে। হ্যাঁ, আর আমরা কথা দিচ্ছি মধুধার পাঠশালা থেকে আপনাদেরকে প্রতিটা বিষয় ইনশাল্লাহ গুছিয়ে দিব, আমাদেরকে মনে রাখবেন। ওকে, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়াবো কি? প্রকৃতি প্রত্যয়। একদম সবাই হ্যান্ড নোট করবেন, খাতা কলম কি রাখবেন? সাথে রাখবেন। সবাই হ্যান্ড নোট করবেন এবং খাতা কলম কি সাথে রাখবেন। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আমার প্রত্যেকটা টপিক থাকবে, আগে আমি বেসিক পড়াবো সব কিছু, তারপরে এই টপিক রিলেটেড আলাদা সেশনে কোশ্চেন প্র্যাকটিস করাবো। ঠিক আছে, আপনারা সব পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সবাই ক্লাসে জয়েন করেন। সবাই প্রকৃতি প্রত্যয়। এটা নতুন বোর্ড আমার কাছে, আমার বোর্ডটা এরকম না, যাই হোক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু পরে। ওকে, তো প্রকৃতি প্রত্যয় আমরা প্রত্যেকটা টপিকের শুরুতে একটু বেসিক পড়বো। ওকে, আমরা যদি বলি প্রকৃতি প্রত্যয়, এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এটা একটা প্রশ্ন হতে পারে। আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় কতটি? 4টি। সেক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় আলোচিত হয় কোথায়? শব্দ বা রূপতত্ত্বে। সবাই একটু লিখবেন, সবাই লেখার মনে রাখবেন। আপনি অনেক ভালো বুঝেন এটা জানি, তবে জীবনে ভালো কিছু করতে হলে একটু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সব কিছু নোট করে রাখবেন। শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়, সব কিছু নোট করতে হবে। শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়। প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের 4টি টপিকের মধ্যে শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়। ওকে,
তারপরে আসো, যদি বলা হয় এই প্রকৃতি প্রত্যয় কোন দেশি শব্দ, সবচেয়ে মজার বিষয় হলো লক্ষ্য করেন এখানে একটা রফলা আছে এবং রিকার আছে, হ্যাঁ জফলা আছে। এই রফলা রিকার এগুলো থাকলে আপনি অনায়াসে বলে দিতে পারবেন এটি একটি সংস্কৃত শব্দ। যদি বলা হয় কোন দেশি শব্দ, তাহলে আমরা এটার উত্তর দিব এটি একটি কি সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ, এটি একটি কি সংস্কৃত শব্দ। ওকে, তাহলে প্রকৃতি প্রত্যয় সংস্কৃত শব্দ। ওকে, লক্ষ্য করেন। আর যদি প্রশ্ন করা হয় কোন জাতীয় শব্দ, এই ধরনের যদি প্রশ্ন হয় কোন জাতীয় শব্দ, কোন জাতীয় শব্দ, ওকে কোন জাতীয় শব্দ, আপনারা সবাই প্রতিটা লাইন নোট করবেন। আমি শুরুতেই বলে নিচ্ছি প্রথম 30-40 মিনিট আপনার কাছে একটু বোরিং লাগতে পারে, এরপরে 30 মিনিট পর থেকে আপনি আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, কোন জাতীয় শব্দ বললে আপনি বলবেন এটি একটি পারিভাষিক শব্দ। এটি একটি কি শব্দ? পারিভাষিক শব্দ। আমার অফিসের লক্ষ্য করেন এই বোর্ডটা, আজকে আমি এই বোর্ডটায় নতুন, আমার বোর্ডটা ভিন্ন, এটা অ্যান্ড্রয়েড বোর্ড, সামথিং রং আমার কাছে মনে হচ্ছে, যাই হোক ঠিক হয়ে যাবে একটু পরে। ওকে, তো কি বললাম, প্রকৃতি প্রত্যয় সেটা হলো পারিভাষিক শব্দ, কারণ আমরা জানি এখানে প্রকৃতি মানে রুট। লক্ষ্য করেন প্রকৃতি মানে কি, এইটার মানে হলো রুট, হ্যাঁ প্রকৃতি মানে হলো রুট, হ্যাঁ। আর প্রত্যয় মানে কি বলতো, প্রত্যয় মানে কি সাফিক্স, প্রত্যয় মানে কি সাফিক্স। সবাই একটু রেসপন্স করবেন, হ্যাঁ। নিজেকে যদি চাকরি পাওয়ার আগে যদি নিজেকে অনেক বড় মনে করেন, তাহলে কিন্তু এই যাত্রা আপনার জন্য শেষ পর্যন্ত কি যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সবাই একটু রেসপন্স করবেন, আপনারা যারা যারা ক্লাসে আছেন, ওকে সবাই একটু রেসপন্স করে ট্রাই করবেন। ওকে, এবার আসেন কোন জাতীয় শব্দ বললে আমরা বলবো এটা একটা পারিভাষিক শব্দ, কারণ যেই টপিকগুলো ইংরেজি থেকে এসেছে সেগুলোকে আমরা কি বলতে পারি, পারিভাষিক শব্দ বলতে পারি, সেগুলোকে আমরা কি বলতে পারি, পারিভাষিক শব্দ বলতে পারি। এখন এই প্রকৃতিকে যদি আমরা ভাঙি, প্রকৃতিকে লক্ষ্য করেন, প্রকৃতিকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, প্রথমে একটা প্র থাকে, লক্ষ্য করেন প্র যোগ ক্রি যোগ তি, প্র যোগ ক্রি যোগ তি, এই ক্রি হলো এখানে ধাতু, হ্যাঁ। তাহলে প্রকৃতিকে যদি আমরা এভাবে ভাঙি, প্রকৃতি এটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, সবাই লিখেন কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে প্রকৃতিকে যদি আমরা ভাঙি এভাবে, তাহলে এটি একটি কি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। ওকে, কিভাবে লক্ষ্য করো, আমরা একটু পরেই কি করব, আমরা এগুলো বুঝিয়ে দিবে কোনটা কৃৎ প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়, কেন কৃৎ কেন তদ্ধিত, এগুলো আমরা ডিটেলস বলে দিব। প্রকৃতি ভাঙি আমরা এভাবে, আমরা যদি প্রত্যয় ভাঙি, লক্ষ্য করেন যদি আমরা প্রত্যয়টা এভাবে ভাঙি, প্রত্যেকটা শব্দের উত্তর আপনি পারবেন। প্রত্যয় যদি ভাঙি আমরা, তাহলে এটা দুইভাবে ভাঙা যায়, এটা সন্ধির নিয়মে ভাঙা যায়। আমরা জানি সন্ধিতে একটা নিয়ম আছে, যেখানে জফলা থাকবে সেটাকে আমরা রস্বইকার করে দিব, তাহলে এটা কি হবে, প্রতি যোগ কি বলবো অয়। যদি আমরা এটাকে এভাবে ভাঙি তাহলে এটা হবে সন্ধি সাধিত শব্দ। কি সাধিত বলেন তো, সন্ধি সাধিত শব্দ, সন্ধি সাধিত, সন্ধি সাধিত। ওকে, যদি আমরা এটাকে এভাবে ভাঙি, আর যদি আমরা এভাবে প্রত্যয়কে এভাবে ভাঙি, প্রত্যয় যদি আমরা এভাবে ভাঙি যে প্রতি যোগ ই, প্রতি যোগ ই যোগ অ, হ্যাঁ এটা হলো, এটা আবার প্রত্যয় সাধিত, এটা আবার কি প্রত্যয় সাধিত, এটা আবার কৃৎ প্রত্যয় সাধিত। ওকে, লক্ষ্য করেন সবাই ক্লাসটা হ্যান্ড নোট করবেন। আমি আবারও বলছি, এখন কিছু বুঝতে পারবেন না, বেসিক জিনিস পড়াইলে আপনার কাছে মনে হবে আপনি সব দুনিয়ার সব কিছু পারেন, আসলে এইরকম কিছু না। কোনটা কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় সব কিছু পেরে যাবেন। ওকে, তো এই পর্যন্ত লেখা হয়েছে, আপনার এ পর্যন্ত হয়েছে লেখা হয়েছে, একটু রেসপন্স করবেন সবাই, নোট করতেই হবে। আমার সাথে যদি আপনি এই যাত্রায় সামনে এগোতে চান তাহলে নোট করতেই হবে। ওকে, ঠিক আছে, এবার আসেন নেক্সট, আমরা পরবর্তী দেখি। লক্ষ্য করেন আমরা এরপরে আমরা দেখব, যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা যদি বলি, লক্ষ্য করেন যদি বলা হয় প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় হাইফেন দিয়ে ডাকলে এটি একটি কি শব্দ, এটি একটি সমাসবদ্ধ শব্দ। এটা আমরা যদি এভাবে লিখি যে প্রকৃতি ও প্রত্যয়, ও কি হবে প্রত্যয়, যদি বলি প্রকৃতি ও প্রত্যয় তখন এটা কি হবে, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়, এটি একটি দ্বন্দ্ব সমাস। এটি একটি কি সমাস বলেন তো, দ্বন্দ্ব সমাস। কারণ আমরা জানি এবং ও আর দ্বারা যদি উভয় পদের প্রাধান্য পায় তখন এটি কি সমাস হবে, তখন এটি কি হবে, দ্বন্দ্ব সমাস হবে, তখন এটি কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। সবাইকে লিখতে হবে, সবাইকে লিখতে হবে। ওকে, এবার আসেন আমি আপনাদেরকে কিছু বিষয় জানার ট্রাই করি, সেটা হলো
প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে আপনাকে প্রথমত জানতে হবে এটা কি, এই জিনিসগুলো একটু মাথায়, এটা কি কৃত অর তদ্ধিত, এটা কি কৃত অর তদ্ধিত, মানে এটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, এটা একটা জিনিস জানতে হবে। হ্যাঁ, তারপরে আপনাকে ধাতুর চিহ্নের বিষয়টা জানতে হবে, ধাতু চিহ্ন কোথায় দিবেন আর কোথায় দিবেন না, এই জিনিসটাও জানতে হবে, ধাতু চিহ্নটা জানতে হবে। আরেকটা জানতে হবে আপনাকে হসন্তের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, কখন হসন্ত হবে কি হবে না। হ্যাঁ, হসন্ত হবে কখন, এটা জানতে হবে। ধাতু চিহ্ন কোথায় হবে এটা জানতে হবে। কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয় এটা জানতে হবে। ওকে, এবার আসেন আমরা সবাই স্টার দিয়ে একটা জিনিস লিখবো, সেটা হলো প্রকৃতি। স্টার দিয়ে আমরা লিখবো প্রকৃতি, প্রকৃতি। ওকে, প্রকৃতি কাকে বলে? ওকে, এই প্রকৃতির সংজ্ঞাটা যদি আমরা লিখি, আমরা সবাই লিখবেন ক্রিয়ার মূলকে বলে ধাতু, ক্রিয়ার মূলকে বলে ধাতু, ক্রিয়ার মূলকে বলে ধাতু, বলে ধাতু। মানে তাহলে ক্রিয়ার মূলটাকে আমরা কি বলবো বলেন তো? ধাতু বলবো। ক্রিয়ার মূলকে আমরা কি বলবো? ধাতু বলবো। দাড়ি দিয়ে লিখবেন শব্দের মূলকে বলে প্রাতিপদিক, শব্দের মূলকে বলে প্রাতিপদিক, প্রাতিপদিক। আমি শুরুতে একদম বেসিকগুলো পড়াচ্ছি, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ক্রিয়ার মূলকে বলে ধাতু, শব্দের মূলকে বলে প্রাতিপদিক। দাড়ি দিয়ে লিখবেন এই ধাতু এবং প্রাতিপদিককেই প্রকৃতি বলে, এই ধাতু এবং প্রাতিপদিককেই প্রকৃতি বলে, প্রাতিপদিককেই প্রকৃতি বলে। ক্রিয়ার মূলকে বলে ধাতু এবং শব্দের মূলকে বলে প্রাতিপদিক, এই ধাতু এবং প্রাতিপদিককেই প্রকৃতি বলে। তাহলে আমরা প্রথমত প্রকৃতির সংজ্ঞাটা জানলাম। প্রকৃতি কাকে বলে? একটা শব্দ আছে, একটা শব্দ ভাঙার পরে যে মূল অংশ পাবো, সেই মূল অংশটাকে আমরা প্রকৃতি বলবো। একটা ক্রিয়া আছে, কৃদন্ত পদ আছে, ওইটা ভাঙার পর যে প্রথম অংশ পাবো সেটাকে আমরা প্রকৃতি বলবো। আমরা এখানে উদাহরণ দিচ্ছি না, কেন আমরা উদাহরণ দিচ্ছি না, একটু পরে আমরা কি করব, এই উদাহরণগুলো দিয়ে সবগুলো বুঝাবো। তাহলে প্রকৃতি কি? ক্রিয়ার মূলকে বলে ধাতু, শব্দের মূলকে বলে প্রাতিপদিক। তাহলে আমরা কি বললাম? যেটা ক্রিয়ার মূল সেটা কি? ধাতু, আর যেটা শব্দের, তাহলে লক্ষ্য করেন ক্রিয়ার মূলকে বলবো আমরা কি? ধাতু, আর শব্দের মূলকে বলবো আমরা প্রাতিপদিক। প্রাতিপদিক মানে কি? বিভক্তিহীন বা প্রত্যয়হীন নাম শব্দ, মানে যেটা নাম, যেটা ক্রিয়া না, নাম, সেটাকে বলে প্রাতিপদিক। তাহলে এই ধাতু আর কি প্রাতিপদিকটাই হলো কি? প্রকৃতি। দ্যাট মিন্স একটা শব্দ বাংলে আমরা কি প্লাস চিহ্ন পাই না? প্লাসের আগের অংশ হলো প্রকৃতি, পরের অংশ প্রত্যয়। আগের অংশ কি বলেন তো? প্রকৃতি। আগের অংশ প্রকৃতি, পরের অংশ কি? প্রত্যয়। আগের অংশ প্রকৃতি, পরের অংশ কি? প্রত্যয়। তাহলে প্রকৃতি হলো শব্দের মূল অংশ অথবা ক্রিয়ার মূল অংশ, প্রকৃতি। ক্লিয়ার? এবার আসেন লক্ষ্য করেন, আমরা ওকে, এবার আসেন আমরা যাব প্রকৃতি কত প্রকার। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। সেটা হলো প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক নম্বরে হলো ক্রিয়া প্রকৃতি। এক নম্বরে কি প্রকৃতি? সবাই লিখবেন ক্রিয়া প্রকৃতি। এক নম্বরে হলো ক্রিয়া প্রকৃতি। এক নম্বরে হলো ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, ক্রিয়া প্রকৃতি কাকে বলে? সামনে লিখবেন ক্রিয়ার মূলকে বলে, ক্রিয়ার মূলকে বলে, ক্রিয়ার মূলকে বলে। হ্যাঁ, এটুক শুধু লেখেন, এগুলোর উদাহরণ সবগুলো দিচ্ছি একটু পরে। দুই নম্বরে হলো ক্রিয়া প্রকৃতি, দুই নম্বরে হলো নাম প্রকৃতি। নাম প্রকৃতি, নাম প্রকৃতি। নাম প্রকৃতি দিয়ে লিখবেন শব্দের মূলকে বলে, শব্দের মূলকে বলে। বোর্ডে একটু প্রবলেম হচ্ছে। শব্দের মূলকে বলে, শব্দের মূলকে বলে। তা একটা হলো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ার মূলকে বলে, আর নাম প্রকৃতি কি বলে? ক্রিয়া প্রকৃতি ক্রিয়ার মূলকে বলে, আর নাম প্রকৃতি শব্দের মূলকে বলে, অথবা প্রাতিপদিককে বলে, অথবা আমরা বলতে পারি বিভক্তিহীন শব্দকে বলে। সেটা আমরা একটু পরে বলবো। তাহলে মূল কথা হলো প্রকৃতি দুই প্রকার। একটা হলো ক্রিয়ার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, শব্দের মূলকে বলে নাম প্রকৃতি। আমরা প্লাস পাইলাম না, আগের অংশ কি? প্রকৃতি। আগের অংশ কি? প্রকৃতি। হ্যাঁ, আর পরের অংশ কি? প্রত্যয়। পরের অংশ কি হলো? প্রত্যয়। তাহলে এই আগের অংশটা যদি ক্রিয়ার মূল হয় আমরা তাকে বলবো ক্রিয়া প্রকৃতি। আগের অংশটা যদি কোনো নামের মূল হয় আমরা তাকে বলবো নাম প্রকৃতি। শেষ। এবার আসেন আমরা এখন পড়বো, জানবো প্রত্যয়।
সবাই লক্ষ্য করেন, আমরা এখন পড়ব প্রত্যয়। প্রত্যয় কাকে বলে এটা একটু আপনাকে জানতে হবে। হ্যাঁ, প্রত্যয়। এখন প্রকৃতির থাকে কোথায়? সামনে। আর প্রত্যয় থাকে কোথায়? পেছনে। প্রকৃতি থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। তাহলে প্রকৃতির পরে যে সকল বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। মানে প্রকৃতি হলো প্রথম অংশ, প্রত্যয় হলো পরের অংশ। তাহলে আমরা বলতে পারি প্রকৃতির পরে প্রকৃতির পরে যে সকল বর্ণ সমষ্টি প্রকৃতির পরে যে সকল বর্ণ অথবা বর্ণ সমষ্টি যুক্ত হয়। তাহলে প্রকৃতির পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় আমরা তাকে কি বলবো? প্রত্যয় বলবো। লক্ষ্য করো, এই প্রকৃতির পরে ডান পাশে যেগুলো থাকবে সেটা প্রত্যয়। তারপরের লাইন লিখবেন প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় হলো দুই প্রকার। হ্যাঁ, এক নম্বরে আমরা লিখব কৃত প্রত্যয়। কি প্রত্যয়? কৃত প্রত্যয়। এক নম্বরে আমরা লিখব কৃত প্রত্যয়। সবাই একটু মনোযোগ সহকারে এই নোটটা করেন, তারপর বুঝতে পারবেন এইরকম হ্যান্ড নোট কি আপনার কাছে আর আগে পেয়েছেন কিনা, কেউ এভাবে গুছিয়ে দিয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? এক নম্বরে লিখব কৃত প্রত্যয়। লক্ষ্য করেন, প্রত্যয় কোনটা? প্রকৃতির পরে যে অংশ যুক্ত হয়। তাহলে এই প্রত্যয়টা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো কৃত প্রত্যয়, ক্রিয়ার মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়। সবাই লিখবেন ক্রিয়ার মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়। এগুলোর উদাহরণ আমি দিব, আবারও বলছি, যে প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ার মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা কি বলবো? কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয়, প্রকৃতির প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় কোথায় থাকে? ডান পাশে থাকে। তাহলে ওইটা কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয় কিভাবে বুঝবো? যদি আগের অংশ ক্রিয়া থাকে তাহলে ওই ক্রিয়ার পরে যা যুক্ত হবে তার নাম কৃত প্রত্যয়। আগের অংশ যদি নাম থাকে, নামের পরে যা যুক্ত হবে তার নাম তদ্ধিত প্রত্যয়। দ্যাট মিনস ইট ডিপেন্ডস অন মানে প্রিভিয়াস ওয়ার্ড। আগেরটা যদি ক্রিয়া হয়, ক্রিয়ার সাথে যুক্ত হলে কৃত প্রত্যয়। আগেরটা যদি নাম হয়, নামের সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়। নামের সাথে যুক্ত হলে কি হবে? তদ্ধিত প্রত্যয়। আশা করি এটুক লিখেছেন। তাহলে আমরা প্রত্যয় দুই প্রকার বলেছি। এক নম্বরে কৃত প্রত্যয়, আর দুই নম্বরে আমরা লিখবো এখন আমরা তদ্ধিত প্রত্যয়। সবাই লিখবেন, দুই নম্বরে হবে তদ্ধিত প্রত্যয়। দুই নম্বরে হবে কি? তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তাহলে তদ্ধিত প্রত্যয় দিয়ে আমরা কি বলতে পারি বলেন তো? শব্দের মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়, শব্দের মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়, শব্দের মূলের পরে যে প্রত্যয় কি হয়? যুক্ত হয়। শব্দের মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়। আপনাদের দুই একজনের কাছে মনে হতে পারে যে কেমন লাগতেছে বা কি পড়াচ্ছি। আপনারা এটা মনে রাখবেন, আজ বা কাল, আজ হোক বা কাল হোক, কারো না কারো কাছে আপনার প্রত্যয় শেষ করতে হবে। সো এটা যেন কাল না হয়, আজ হয়। আমার কথা হচ্ছে এই প্রত্যয়ের ক্লাসটা শেষ করার পর আপনার কাছে যদি মনে হয় এর চেয়ে বেটার কেউ পড়িয়েছেন বা আপনি এর চেয়ে বেটার বুঝতে পেরেছেন, তাহলে আর এখানে আমার ক্লাস কখনো করার প্রয়োজন নেই। ঠিক আছে? আমার কাছে একটু আনইজি মনে হয়, সেটা হলো আমার বোর্ডটা এক স্টাইলের, এক প্যাটার্নের, উইন্ডোজের, আর এটা হলো অ্যান্ড্রয়েডের। সামথিং একটু রং মনে হচ্ছে। ওকে, এটা নেক্সট ক্লাস প্রয়োজন আমার অফিস থেকে ক্লাস নিবনি। ওকে, তদ্ধিত প্রত্যয়, শব্দের মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কি? শব্দের মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়। ওকে, আর কৃত প্রত্যয় কি? ক্রিয়ার মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়। তারপরে আমরা দুইটা লাইন লিখব, সবাই লিখবেন কৃত প্রত্যয় সাধিত শব্দকে, কৃত প্রত্যয় সাধিত শব্দকে, কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। কোনটা কৃদন্ত পদ সেটা আমি চিনিয়ে দিব। কৃদন্ত পদ বলে। কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। তারপরে লিখবেন তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে তদ্ধিতান্ত পদ বলে। তদ্ধিতান্ত পদ কোনটা কৃদন্ত পদ, কোনটা তদ্ধিতান্ত, সেটা আমি দেখিয়ে দিব। তদ্ধিতান্ত পদ বলে। তাহলে কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলে কৃদন্ত পদ, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত পদ। দ্যাট মিনস যদি মূল শব্দটা ক্রিয়া কিছু বোঝায়, ওভারঅল যে মূল শব্দটা আছে যেটা আপনাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে দিছে, সেটা যদি ক্রিয়া বোঝায় মূলটা, তাহলে
ওটাকে আমরা বলবো কৃদন্ত পদ, আর যদি নাম বোঝায় সেটাকে আমরা বলবো তদ্ধিতান্ত পদ। তাহলে আমরা প্রকৃতি প্রত্যয় সম্পর্কে আমরা বললাম, প্রকৃতি কাকে বলে? প্লাসের আগের অংশ কি? আগের অংশ প্রকৃতি, পরের অংশ প্রত্যয়। আগের অংশ যদি ক্রিয়া বোঝায় এটাকে বলবো ক্রিয়া প্রকৃতি, আগের অংশ নাম বোঝাইলে নাম প্রকৃতি, তারপরে পরের অংশ হলো প্রত্যয়, আগের অংশ ক্রিয়া হইলে পরেরটা কৃত প্রত্যয়, আগের অংশ যদি মূল অংশ যদি নাম হয় পরেরটা হলো তদ্ধিত প্রত্যয়। আশা করি বুঝতে পেরেছেন সবাই, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আসেন সবাই একটু মনোযোগ সহকারে লিখবেন। চল, চল যোগ অন্ত, চল যোগ অন্ত, এখানে একটা হসন্ত দিবেন, ঠিক আছে? ইকুয়াল টু হয় চলন্ত, চল যোগ অন্ত ইকুয়াল টু কি? চলন্ত। এখন আমরা ওই যে শুরুতে বলেছিলাম প্লাসের আগের অংশকে বলে প্রকৃতি, পরের অংশকে বলে প্রত্যয়, আর মূলটাকে বলে, যদি আগের অংশ ক্রিয়া হয় মূলটাকে কৃদন্ত পদ বলবো, আগের অংশ যদি নাম হয় মূলটা থেকে তদ্ধিতান্ত পদ বলবো একটু পরে। তাহলে এটার মূল লক্ষ্য করেন, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। তাহলে যেটা ক্রিয়ার মূল, চলন্ত একটা কৃদন্ত পদ, ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়ার মূলকে প্রথমত ধাতু বলে, ক্রিয়ার মূলকে প্রথমত কি বলে? ধাতু। তাহলে এটা একটা ধাতু, ক্রিয়ার মূল। দুনিয়াতে যত ক্রিয়া আছে ক্রিয়ার মূলকে আমরা কি বলবো? ধাতু বলবো। তাহলে যেটা ধাতু মনে রাখবেন সেটাই কিন্তু প্রকৃতি, যেটা ধাতু সেটাই প্রকৃতি। মনে আছে আমি প্রকৃতির সংজ্ঞা বলেছি, ক্রিয়ার মূলকে বলে ধাতু, শব্দের মূলকে বলে প্রাতিপদিক। ওই যেটা ধাতু এবং যেটা প্রাতিপদিক সেটাই প্রকৃতি, যেটা ধাতু এবং প্রাতিপদিক সেটাই প্রকৃতি। তাহলে এই চলটা হলো ধাতু, এটাকে আমরা বলছি প্রকৃতি। তাহলে যেটা প্রকৃতি সেটাই ধাতু, যেটা ধাতু সেটাই প্রকৃতি। ক্লিয়ার? এবার আসেন লক্ষ্য করেন, এখন প্রকৃতি কত প্রকার? প্রকৃতি দুই প্রকার। এখন আপনাকে জানতে হবে এইটা কি ক্রিয়ার মূল না শব্দের মূল? এই মূল শব্দটা কিন্তু এটা ক্রিয়ার মূল, ক্রিয়া হয়েছে, কৃদন্ত পদ থেকে এটা এসেছে, দ্যাট মিনস এটা ক্রিয়া। তাহলে ক্রিয়াকে যদি বলি তাহলে প্রকৃতি কত প্রকার? দুই প্রকার, একটা হলো নাম প্রকৃতি আর একটা কি? ক্রিয়া প্রকৃতি। তাহলে এটাকে আমরা কি বলবো বলেন তো? এটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। সবাই একটু মনোযোগ সহকারে লিখবেন। ওকে, এবার আসেন প্রকৃতির পরে যা থাকে এটা কিন্তু নিয়মতান্ত্রিক, নিয়ম যদি ফলো করি ধাতু দিতে হবে, যেটাই কৃত প্রত্যয় হবে। আই মিন প্রকৃতিটা যদি এটা যদি ক্রিয়ার মূল হয় তাহলে সেখানে অবশ্যই ধাতু দিতে হবে। হ্যাঁ, কৃত প্রত্যয়ে ধাতু দিতে হয়। এবার আসেন পরের অংশ হলো প্রত্যয়, এইটা হলো প্রত্যয়। শুরুতে প্রকৃতির পরে ডান পাশে কি থাকে? প্রত্যয় থাকে, তাহলে এটাকে দিলাম প্রত্যয়। এবার প্রশ্ন করি প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হলো দুই প্রকার, একটা হলো কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। লক্ষ্য করেন তাহলে এটা কার সাথে যুক্ত হয়েছে বলেছিলাম না, আগের অংশ ক্রিয়া হইলে পরেরটা কৃত প্রত্যয়। তো আগের অংশ যদি যেহেতু ধাতু, ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। কি প্রত্যয়? লক্ষ্য করেন তো, কৃত প্রত্যয়। আশা করি বুঝতে পেরেছেন, কৃত প্রত্যয়। এবার আসেন যেহেতু এটা কৃত প্রত্যয় আর কৃত প্রত্যয় সাধিত মূল শব্দকে কি বলে জানেন? কৃদন্ত পদ বলে। কৃত প্রত্যয় সাধিত মূল শব্দকে কৃদন্ত পদ বলে, কৃদন্ত পদ বলে। কৃত প্রত্যয় সাধিত মূল শব্দকে কি বলে? কৃদন্ত পদ বলে। এবার আসেন তো যারা ক্লাসটি করছেন এইটা কি বুঝতে পেরেছেন কিনা, এটা কি বুঝতে পেরেছেন কিনা? মনে রাখবেন একটু রেসপন্স করবেন, এমন না তো যে আপনি অবশ্যই চাকুরি চাচ্ছেন। দ্যাট মিনস এখন যদি নিজের মধ্যে একটা অহংকার, একটা ভাব থাকে তাহলে এগোতে পারবেন না। লক্ষ্য করেন এখানে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ার পরে এই পর্যন্ত 15 বছরে মানে আমার মনে হচ্ছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতেও পারি নাই। বাস্তবতা বুঝতে পেরেছি, টাকা চিনতে পেরেছি, লক্ষ্য স্থির করেছি। ঠিক আছে, এখন আপনি যদি নিজের কাছে একদম একটা ভাব দেখিয়ে বসে থাকেন, অন্যরকম একটা ভাবসাব, আপনি আমার চেয়ে ভালো বুঝেন, তাইলে এইভাবে যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি এগোতে পারবেন না। পরিশ্রম করতে হবে, জীবনে এগোতে হলে পরিশ্রম করতে হবে, এটা মাস্ট। মনে রাখবেন আমাদের অনেক বন্ধুরা এসেছে, আমার সাথে আমার অনেক ফ্রেন্ডরা এসেছে, বাট তাদেরও একটা স্টেজ আছে। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সত্ত্বেও শুরুতে টার্গেট ছিল আমি এমনিতে কোচিংয়ের সাথে ছিলাম, বিজনেস করব। সো আমার এই কোচিং পেশার পাশাপাশি আমার এর চেয়ে অনেক বড় একটা পেশা আছে, সেটা হলো রিয়েল এস্টেট, আমার নিজের বিজনেস। তো আমার কথা হচ্ছে এইটিগুলো সব কিছু চেষ্টা করতে হয়, পরিশ্রম দিয়ে করতে হয়, দিনরাত খাটতে হয়। সো আপনিও খাটেন, আপনিও ভালো কিছু হবেন, এবং আমরা এখানে যারা পড়ায় তা যা হতে পারি নাই আপনি এর চেয়ে বেটার কিছু হবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন। তো আমরা বললাম কি এটা হলো প্রকৃতি, যেহেতু যেটা ক্রিয়ার মূল সেটাকে বলে ধাতু, ধাতুটাই হলো প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, এটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। পরের অংশ প্রত্যয়, ক্রিয়ার সাথে যুক্ত হইলে তাকে আমরা কৃত প্রত্যয় বলবো। কৃত প্রত্যয় সাধিত মূল শব্দকে আমরা কি বলবো? কৃদন্ত পদ। এবার আসেন আমরা আরেকটা উদাহরণ লিখি, সেটা হলো লক্ষ্য করেন, লিখবেন ঢাকা যোগ আই। ঢাকা যোগ আই ইকুয়াল টু হয় ঢাকাই, ইকুয়াল টু কি হয়? ঢাকাই। ঢাকা যোগ আই ইকুয়াল টু কি?
ঢাকাই। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। ওকে, এবার আসেন, তাইলে আগের অংশের নাম কি বলেন তো? প্রথম অংশের নাম কি? এটা কি ঢাকাই কি ক্রিয়া না নাম? ঢাকা কি নাম পদ না কৃদন্ত পদ? আই মিন এটা কি পুরোটা মিলে কি একটা নাম বোঝায় নাকি কোনো ক্রিয়াপদকে নির্দেশ করে? এটা একটা নাম বোঝায়। তাহলে নামের মূলকে বলে, আমরা বলেছিলাম প্রকৃতি কাকে বলে? প্রকৃতি বলেছি, কি বলছি বলেন তো? ক্রিয়ার মূলকে বলে, ধাতু শব্দের মূলকে বলে প্রাতিপদিক। তাহলে এটা হলো শব্দ, শব্দের মূলকে প্রাথমিকভাবে কি বলবো? প্রাতিপদিক, প্রাতিপদিক। ওকে, এটার নাম হলো প্রাতিপদিক। যেটা প্রাতিপদিক সেটার নামই হলো প্রকৃতি। যেটা প্রাতিপদিক সেটার নামই কি? প্রকৃতি। যেটা প্রাতিপদিক সেটাই প্রকৃতি। এটা নাম দেখা প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। যেটা প্রাতিপদিক সেটাই প্রকৃতি। এখন প্রশ্ন করেন প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। যদি এটা ক্রিয়া হয় তাহলে ক্রিয়া প্রকৃতি, যদি নাম হয় নাম প্রকৃতি। তাহলে এটা কি হবে বলেন তো? নাম প্রকৃতি। এটা কি প্রকৃতি? নাম প্রকৃতি। এটা হলো নাম প্রকৃতি। ওকে, এখন বলেন তো প্রকৃতির পরে যা থাকে তার নাম কি? তার নাম হলো প্রত্যয়। তার নাম কি? প্রত্যয়। প্রকৃতির পরে যা থাকে তার নাম কি? প্রত্যয়। প্রত্যয় কত প্রকার? দুই প্রকার। ক্রিয়ার সাথে যুক্ত হলে কৃত প্রত্যয়, আর নামের সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়। তাহলে এটা কি বলেন তো? তদ্ধিত প্রত্যয়। এটা কি? তদ্ধিত প্রত্যয়। ওকে, আর এই তদ্ধিত প্রত্যয় সাধিত মূল শব্দকে কি বলে জানেন? তদ্ধিত প্রত্যয় সাধিত মূল শব্দকে বলে তদ্ধিতান্ত পদ। তদ্ধিত প্রত্যয় সাধিত মূল শব্দকে বলে তদ্ধিতান্ত পদ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তদ্ধিত প্রত্যয় সাধিত মূল শব্দকে কি বলে? তদ্ধিতান্ত পদ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, যদি শব্দটা ক্রিয়াবাচক হয় ক্রিয়ার মূলকে বলে ধাতু, আর যদি শব্দ হয় নাম হয় নামটাকে বলে প্রাতিপদিক, নামের মূলকে বলে প্রাতিপদিক। তাহলে যে ক্রিয়ার মূল হইলে কি? প্রকৃতি। মূলটাকে তো আমরা প্রকৃতি বলবো যদি ক্রিয়া বোঝায়, ক্রিয়া প্রকৃতি। মূলটাকে আমরা প্রকৃতি বলবো যদি নাম হয় নাম প্রকৃতি। প্রকৃতির পরে যা যুক্ত হয় প্রত্যয়, ক্রিয়ার সাথে যুক্ত হইলে কৃত প্রত্যয়, এবং যদি নামের সাথে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত মূল শব্দকে কি বলে? তদ্ধিতান্ত পদ। কৃত প্রত্যয় সাধিত মূল শব্দকে বলে কৃদন্ত পদ। ক্লিয়ার? বলেন তো এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? এটা কি কিছুটা হলে বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু বলেন তো, কিছুটা হলে বুঝতে পেরেছেন কিনা? সবাই কিছুটা হলে বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার আসেন, লক্ষ্য করেন। এবার সবাই একটু মনোযোগ দিবেন, সবাই একটু মনোযোগ দিবেন, চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। ওকে, তাহলে আমরা বেসিকটা পড়লাম। এবার আসেন সবাই, আমি কিছু কিছু জিনিস দিব আপনাদেরকে, আপনারা নিজেরা কি করবেন? ফাইন্ড আউট করবেন। আমি কিছু কিছু বিষয় দিব, আপনারা নিজেরা ফাইন্ড আউট করবেন। লক্ষ্য করেন, আমি যদি বলি এইরকম শৈশব, শৈশব, হ্যাঁ, তারপরে আমি বললাম একটু আগে বললাম ঢাকাই, ঢাকাই, তারপরে আমি বললাম নীলিমা, হ্যাঁ নীলিমা, আমি বললাম নীলিমা, তারপরে বললেন দৈনিক, আমি বললাম দৈনিক, হ্যাঁ, এই কিছু শব্দ বললাম। তারপরে লক্ষ্য করেন আমি বললাম বুদ্ধি, হ্যাঁ, আমি বললাম দর্শন, ওকে, আমি বললাম আমি এরকম বললাম যে কর্তব্য, 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 ওকে, তারপরে আমি বললাম উক্তি, উক্তি। সবাই একটু লক্ষ্য করেন তো এই শব্দগুলোর মধ্যে দেখতে কিছুটা একটু ভেরিয়েশন আছে, কিছুটা একটু কি আছে লক্ষ্য করেন তো? চেঞ্জ আছে। শব্দটা কিছুটা কি আছে? চেঞ্জ আছে। লক্ষ্য করেন, যেই শব্দগুলোর মূল ভাঙার পরে কোনো নাম হবে সেগুলোকে আমরা তদ্ধিত প্রত্যয় বলবো। যেগুলোর মূল ভাঙার পরে কোনো নাম বোঝাবে না এবং উইয়ার্ড কিছু শব্দ, একদম কঠিন কোনো শব্দ হবে, সেগুলোকে আমরা কি বলবো? কি বলবো বলেন তো? কৃত প্রত্যয় বলবো। লক্ষ্য করেন, এই শৈশব ভাঙার পরে, এটা ভাঙার পরে, শৈশব ভাঙার পরে এর মূল কি? শিশু। তাহলে শিশু কি নাম না ক্রিয়া? ক্রিয়া। এখন আমরা বলছিলাম না একটু আগে যেটা কি কৃত প্রত্যয়, কৃত অর কি বলেন তো? তদ্ধিত। এটা কি কৃত অর তদ্ধিত? হ্যাঁ, তাহলে এটা সহজে জানবেন। লক্ষ্য করেন, এটার মূল কি? শিশু। শিশু একটা নাম, তাহলে এটা কৃত কি? তদ্ধিত প্রত্যয়। এটার মূল কি? ঢাকা, তাহলে ঢাকা একটা নাম, এটা তদ্ধিত প্রত্যয়। এই নীলের মূল কি বলেন তো? নীল, তাহলে এটা কি? নাম, এটা তদ্ধিত প্রত্যয়। দৈনিকের মূল কি বলেন তো? দিন, তাহলে এই দিন এটা একটা নাম, তাহলে মূলটা নাম, নাম হইলে তদ্ধিত প্রত্যয়। দ্যাট মিনস এগুলো সব কি বলেন তো? তদ্ধিত। এগুলো সব কি? তদ্ধিত প্রত্যয়, যেগুলোর মূল কি বুঝায়? নাম বুঝায়, প্রাতিপদিক বুঝায়। এবার আসেন, এটার মূল কিন্তু সহজে বের করতে পারবেন না, এটার মূল সহজে বের হচ্ছে না, এটার মূল সহজে বের হচ্ছে না। তাহলে বুদ্ধি, এর মূল কিন্তু বুধ, তাহলে বুধ কিন্তু কঠিন একটা শব্দ, বোঝা যাচ্ছে না।
তাহলে যেগুলো সহজে ভাঙা যায় এবং ভাঙার পরে মূল শব্দটা কোনো নাম হবে সেগুলো তদ্ধিত প্রত্যয়। আর যেগুলো সহজে ভাঙা যাবে না, ভাঙার পরেও ভাল লাগবে না, বিশ্রী লাগবে, বেখাপ্পা বেমানান লাগবে, সেগুলোকে আমরা বলবো কৃত প্রত্যয়। ওকে, তাহলে লক্ষ্য করেন এই দর্শনের মূল কি হবে, এটা মুখস্থ ছাড়া পড়া যাবে না, আজকে বলে দিব। দৃশ, হ্যাঁ। তারপরে কর্তব্যের মূল কি হবে বলেন তো? কৃত। কর্তব্যের মূল কি হবে? কৃত। তারপরে উক্তির মূল কি হবে বলেন তো? বচ। এখন বলেন তো এগুলো কি আমরা রেগুলার ব্যবহার করি? কোথায় বুদ্ধি, বুধ, তো এই বুধ বের করার পরেও আমরা এটার অর্থ ভালোভাবে জানি না। দর্শন, দৃশ। এখন এখানে আরেকটা বিষয় আছে, হসন্ত কিছু কিছু জায়গায় হবে, আবার কিছু জায়গায় হবে না। মনে রাখবেন, যেখানে স্বরচিহ্ন উচ্চারিত হবে না সেখান থেকে হসন্ত হবে না, হবে। আর যেখানে স্বরচিহ্ন থাকবে, ধাতুর শেষে যদি স্বরচিহ্ন থাকে তাহলে হসন্ত হবে না। যেমন আমি যদি বলি ক্রি, এটা একটা ধাতু, এখানে হসন্ত হবে না কারণ এখানে স্বরচিহ্ন আছে, বাট এখানে কোনো স্বরচিহ্ন নাই, এই জন্য হসন্ত হয়েছে। ওকে, এবার আসেন, তাহলে আমরা কি বললাম? আমরা এই পর্যন্ত বেসিক প্রকৃতি আর প্রত্যয়টা শিখলাম, এবং কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয় এটা একটু জানলাম, কোনটা কৃত প্রত্যয় আর কোনটা কি তদ্ধিত প্রত্যয় এটা একটু জানলাম। ওকে, আমরা নেক্সট একটু কঠিন জিনিসপাতি পড়াবো, যেগুলো প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। প্রতিনিয়ত কি লাগে? কাজে লাগে। সবাই একটু মনোযোগ দিবেন, সবাই একটু মনোযোগ দিবেন সবাই। আমি আজকে সকাল থেকে অফিসে না গিয়ে শুধু ক্লাসে নিয়েছি, 4টা ক্লাস নিয়েছি। যাই হোক, এবার আসেন, কি যেন বললাম, আমরা প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে আমাদের দুইটা জিনিস পড়তে হয়, গুণ ও বৃদ্ধি। গুণ ও বৃদ্ধি। প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে আমাদের দুইটা জিনিস পড়তে হয়, সেটা একটা হলো গুণ আর একটা কি বৃদ্ধি। এই দুইটা লাগবেই, ঠিক আছে? এগুলো যারা বিভিন্নভাবে সব পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা দিয়ে জীবনে একটা চাকুরি পেতে চান, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, কারণ বইতে যখন খুঁজে পাবেন তখন কিন্তু কেউ না বুঝিয়ে দিলে এগুলো অত সহজে বোঝা যায় না। এখানে লিখবেন, সবাই লিখবেন, প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণবৃদ্ধি বলে। প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে যারা আমার ক্লাস করেছেন আগে কোথাও, কিন্তু তারা বুঝতে পারতেছেন যে কলমের কি অবস্থা। ওকে, প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে। গুণ ও বৃদ্ধি বলে। প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে কি গুণ ও বৃদ্ধি বলে। প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে, প্রকৃতি কোনটা? প্রথম অংশ, ওই আদিস্বরের পরিবর্তনকে কি বলে? গুণ ও বৃদ্ধি বলে। এবার স্টার দিয়ে লিখবেন, গুণের নিয়ম 3টি। গুণের নিয়ম 3টি, সবাই। গুণের নিয়ম 3টি। গুণের নিয়ম কয়টি বলেন তো? 3টি। 3টি পরিবর্তনকে কি বলে? গুণ বলে। গুণের নিয়ম কয়টি? 3টি। 3টি পরিবর্তনকে কি বলে? গুণ বলে। সবাই লিখবেন মনোযোগ সহকারে, কি লিখতেছি আধা ঘন্টা মানে 10-15 মিনিট পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। 3টি পরিবর্তনকে কি বলে? গুণ বলে। মনে রাখবেন, হ্রস্বই অথবা দীর্ঘই এর স্থানে যদি এ হয়, এটাকে আমরা কি বলবো বলেন তো? গুণ বলবো। হ্রস্বই অথবা দীর্ঘের স্থানে এ হলে। এখন কয়েকজন বলতে পারে হুট করে কোথায় চলে আসছেন, আমি একটু পরে আপনাদেরকে কি দিব, মানে রেফারেন্সগুলো দিব, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। ওকে, 3টি পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে। যেমন লক্ষ্য করেন, চিন যোগ আ। চিন এটা একটা কি ক্রিয়া, তাই না? চিন, চেনা। তাহলে এখানে কি হ্রস্বই ছিল। তাহলে কি বলছি? প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে, স্বর মানে কি বলেন তো? স্বরবর্ণ। স্বর মানে স্বরবর্ণ বা স্বরচিহ্ন। স্বর মানে স্বরবর্ণ, স্বরচিহ্ন। প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণবৃদ্ধি বলে। তাহলে চিন যোগ উভয় মিলে হয় চেনা। উভয় মিলে কি হয় লক্ষ্য করেন তো? চেনা। এই যে রস্বইকারটা গিয়ে কি কার হয়ে গেছে? একার হয়ে গেছে। রস্বইকারটা গিয়ে কি কার হয়ে গেছে বলেন তো? একার হয়ে গেছে। তাহলে রস্বই বা দীর্ঘইকার স্থানে যদি একার হয় সেটাকে আমরা গুণের নিয়ম বলবো। কোন নিয়ম বলবো বলেন তো? হ্রস্বই দীর্ঘইকার স্থানে একার হলে সেটাকে আমরা কি বলবো? গুণের নিয়ম বলবো। আমরা যদি এরকম বলি, লক্ষ্য করেন, 9 দীর্ঘ নি যোগ আ উভয় মিলে হয় নেয়া। নি যোগ আ উভয় মিলে কি হবে? নেয়া বা নেওয়া, যেভাবে বলেন। তাহলে লক্ষ্য করেন, এই দীর্ঘইকারটা এখানে গিয়ে কি হয়ে গেছে? একার হয়ে গেছে। দীর্ঘইকারের স্থানে একার হয়েছে। তাহলে হ্রস্বই দীর্ঘের স্থানে যদি এ হয় আমরা তাকে বলবো গুণের নিয়ম। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতি প্রত্যয়ের যে নিয়ম আছে, প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণবৃদ্ধি বলে। সেক্ষেত্রে 3টা পরিবর্তনকে গুণ বলে। এই গুণ আপনাকে জানতেই হবে প্রকৃতি প্রত্যয় ইন ডিটেলসে, আপনাকে গভীরভাবে জানার জন্য। ওকে, তারপরে আসেন 2 নম্বরে আমরা বলবো হ্রস্ব অথবা দীর্ঘ। হ্রস্ব অথবা দীর্ঘ এর
স্থানে যদি ও হয় সেটাকে আমরা বলবো গুণের নিয়মে হয়েছে, সেটাকে আমরা কি বলবো? গুণের নিয়মে হয়েছে। ওকে, যেমন আমরা যদি বলি ধু যোগ আ, ধু যোগ আ উভয় মিলে কি হয়? লক্ষ্য করো এখানে কি আছে, এখানে রস্যুকার আছে, রস্যু বা দীর্ঘ, রস্যুকার বা দীর্ঘ যেভাবে থাকো, উভয় মিলে কি হয়? ধোয়া, ধু যোগ আ। তাহলে এই রস্যুকারটা গিয়ে এখানে কিসে পরিবর্তন হয়েছে? ওকারে পরিবর্তন হয়েছে। এই ওকার কিন্তু আমরা জানি একার এবং আকার মিলে ওকার হয়, হ্যাঁ ওকার হয়েছে। তাহলে ধু যোগ আ কি হলো? ধোয়া। ঠিক আছে, আমরা যদি বললাম অনুরূপভাবে শুন যোগ আ, শুন যোগ আ, শুন যোগ আ, তাহলে এখানে এটা ধাতু, এখানে আমরা ধাতু চিহ্ন দিতে পারি, লক্ষ্য করেন। তাহলে শুন যোগ আ কি হবে? রস্যুকারটা ওকার হয়ে যাবে, সোনা, শুন যোগ আ সোনা। তাহলে এই রস্যুকারটা গিয়ে ওকার হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? রস্য দীর্ঘ কি হলে ও হবে, রস্যই দীর্ঘ কি হবে? এ হবে। এটাকে আমরা কি বলবো? গুণের নিয়ম। গুণের নিয়ম কয়টি? 3টি। 3 নাম্বার নিয়ম আমরা শিখবো গুণের নিয়ম। সেটা হলো রি অথবা রিকারের স্থানে যদি কি হয়? অর হয়। রি অথবা রি এর স্থানে অর হবে। অর হইলে আমরা তাকে বলবো গুণের নিয়মে হয়েছে। যেমন আমি বলতে পারি ক্রি যোগ তা, ক্রি যোগ তা। এই ক্রি, ক্রি রিকার আছে, হ্যাঁ রি বা রিকার, ক্রি যোগ তা উভয় মিলে হয় কর্তা, উভয় মিলে কি হয়? কর্তা। তাহলে এখানে এই রিকারটা উঠে গিয়ে এখানে একটা উচ্চারণে অর আসছে, ক্রি যোগ তা কি আসছে বলো? কর্তা আসছে, কর্তা। তারপরে আমরা যদি এটাকে বলি এরকম যদি বলি যে ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য, রিকারটা ফেলে দিয়ে আমরা এখানে উভয় মিলে কি একটা অর নিয়ে আসবো, কর্তব্য, ক্রি যোগ তব্য, কর্তব্য। তাহলে প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণবৃদ্ধি বলে। প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে কি বলে? গুণবৃদ্ধি বলে। প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণবৃদ্ধি বলে। সেক্ষেত্রে গুণের নিয়ম কয়টি? 3টি। রস্যই দীর্ঘের স্থানে এ আসবে, রস্য দীর্ঘের স্থানে ও হলে, রি এর স্থানে অর হলে, তাহলে আমরা সেটাকে বলবো গুণের নিয়ম। আমরা সেটাকে কি বলবো? গুণের নিয়ম। সবাই একটু মনোযোগ দিতে হবে। ওকে, তারপরে আসেন আমরা নেক্সট যাচ্ছি, আমরা এখন পড়বো বৃদ্ধির নিয়ম। আমরা এখন পড়বো কি? বৃদ্ধির নিয়ম। ওকে, আমরা লিখবো স্টার দিয়ে বৃদ্ধির নিয়ম 4টি। সবাই বৃদ্ধির নিয়ম 4টি। বৃদ্ধির নিয়ম কয়টি? 4টি। বৃদ্ধির নিয়ম 4টি। বৃদ্ধির নিয়ম কয়টি বলেন তো? 4টি। 1 নম্বরে আমরা একটু আগে বলেছিলাম না, রস্যই অথবা দীর্ঘের স্থানে যদি এ হয় আমরা তাকে গুণ বলবো, আর যদি ওই হয় আমরা তাকে কি বলবো? বৃদ্ধি বলবো। যদি এ হয় আমরা তাকে কি বলবো? গুণ বলবো। ওই বললে কি বলবো? বৃদ্ধি বলবো। ওকে, ওই হলে এবার আসেন লক্ষ্য করেন, সবাই একটু মনোযোগ দেন। আমরা যদি বলি শিশু যোগ স্ন, শিশু যোগ স্ন, শিশু যোগ স্ন উভয় মিলে লক্ষ্য করেন এই রস্যইকার আছে না, এটা ঐকার হয়ে যাবে। তাহলে উভয় মিলে এটাকে আমরা মানে ঐকার, শৈশব। শিশু যোগ স্ন বা শিশু যোগ অ, শৈশব। হ্যাঁ, শিশু যোগ স্ন অথবা শিশু যোগ অ উভয় মিলে কি হয়? শৈশব হয়। কি হয় বলেন তো? শৈশব হয়। এখন আমি যদি বলি নীতি যোগ স্নিক, আমি যদি বলি এইরকম নীতি দীর্ঘইকার, হ্যাঁ যোগ স্নিক, নীতি যোগ স্নিক, তাহলে লক্ষ্য করেন কি হয়ে গেল? এখানে দীর্ঘইকার আছে, উভয় মিলে হয়ে যায় নৈতিক, উভয় মিলে নৈতিক। তাহলে এখানে কি হলো? দীর্ঘইকার স্থানে ঐকার হলো, এখানে কি হলো? রস্যইকার স্থানে ঐকার হলো। তাহলে রস্যইকার দীর্ঘ স্থানে যদি ঐকার হয় আমরা তাকে গুণের বৃদ্ধির নিয়ম বলবো। এ হলে গুণ, ওই হলে বৃদ্ধি। 2 নম্বরে আমরা বলবো রস্য অথবা দীর্ঘ, রস্যৌকার অথবা দীর্ঘকার স্থানে ও হলে গুণ আর ও হলে বৃদ্ধি। ও হলে কি হবে? বৃদ্ধি। ও হলে গুণ, ও হলে কি হবে? বৃদ্ধি। যেমন আমরা যদি বলি যুব যোগ অন, যুব যোগ অন, যুব যোগ অন উভয় মিলে কি হয়? বোর্ডটা ডিস্টার্ব দিচ্ছে। যুব যোগ অন উভয় মিলে কি হয়? যৌবন। উভয় মিলে হবে কি? যৌবন। তাহলে এই রস্যুকারের জায়গায় কি কার হয়ে গেছে? ঔকার হয়ে গেছে। বলেন তো রস্যুকারের জায়গায় কি কার হয়ে গেছে? ঔকার হয়ে গেছে। যুব যোগ অন কি হবে? যৌবন। রস্যুকারের জায়গায় কি কার হয়ে গেছে? ঔকার হয়ে গেছে। ওকে, আমরা যদি বলি এরকম ভূত যোগ স্নিক, ভূত যোগ স্নিক, দীর্ঘকার আছে না, তাহলে এটা মিলে আমরা হয়ে যাবে ভৌতিক, ভৌতিক। ভূত যোগ স্নিক কি হবে? ভৌতিক। ভূত যোগ স্নিক কি হবে? ভৌতিক। আমরা যদি এরকম ভাবে বলি সুন্দর, সুন্দর যোগ স্ন, স্ন না হয়ে অ হইতে পারে, দুইটাই হতে পারে, উভয় মিলে হবে সৌন্দর্য। সুন্দর যোগ স্ন উভয় মিলে কি হবে?
সৌন্দর্য, সুন্দর যোগ স্ন উভয় মিলে কি হবে? সৌন্দর্য। তাহলে রস্য দীর্ঘকার স্থানে কি হবে? ও হবে। রস্য দীর্ঘকার স্থানে কি হবে? ও হবে। 3 নাম্বার আমরা বলতে পারি রি স্থানে যখন অর হয়েছে গুণ, এবার আর হলে কি হবে? বৃদ্ধি। আর হলে কি হবে বলেন? বৃদ্ধি। রি এর স্থানে যখন আর হবে তখন আমরা কি বলবো? বৃদ্ধি বলবো। যেমন লক্ষ্য করেন, আমরা যদি বলি ক্রি যোগ ঘ্যান, ক্রি যোগ ঘ্যান, এখানে আকারও হতে পারে অনেক সময়, উভয় মিলে হয় কার্য, উভয় মিলে কি হয়? কার্য। রিকারটা গিয়ে এখানে একটা উচ্চারণ, একটা আর আসছে, সবাই একটু ভালোভাবে দেখেন। রিকারটা গিয়ে এখানে একটা আর আসছে। আমরা যদি বলি ক্রি যোগ নক, নক না হয়ে এখন আধুনিক ব্যাকরণ আবার অক হয়, উভয় মিলে হয় আমরা বলতে পারি কারক। ক্রি যোগ নক উভয় মিলে কি হয়? কারক। তাহলে রিকারটার জায়গায় কি হয়ে গেছে? আর আসছে, কারক, কার আরক। ওকে, তারপরে আমরা যদি বলি শ্রী, শ্রী মানে স্মারক, স্মারক, শ্রী যোগ নক উভয় মিলে হলো স্মারক, উভয় মিলে কি হচ্ছে? লক্ষ্য করেন, স্মারক। তাহলে এখানে রিকারটা গিয়ে এখানে একটা আর আসছে। তাহলে আমরা কি বললাম? রি এর স্থানে যদি অর হয় আমরা গুণ বলবো, আর রি এর স্থানে যদি আর হয় আমরা তাকে বৃদ্ধি বলবো, আমরা তাকে কি বলবো? বৃদ্ধি বলবো। 4 নাম্বার নিয়ম। কয় নাম্বার নিয়ম? 4 নাম্বার নিয়ম। ওকে, সবাই 4 নাম্বারের নিয়ম লিখবেন। অয়ের স্থানে যদি আ হয় আমরা তাকে বলবো বৃদ্ধি। অয়ের স্থানে যদি কি হয়? আ হয় আমরা তাকে কি বলবো? বৃদ্ধি বলবো। অয়ের স্থানে যদি কি হয়? আ হয় আমরা তাকে বৃদ্ধি বলবো। যেমন আমরা যদি বলি মনু, মনোযোগ স্ন, মনোযোগ স্ন, মনোযোগ স্ন, কি চলে আসছে? ওকে, মনোযোগ স্ন ইকুয়াল টু মানব। মনোযোগ স্ন ইকুয়াল টু কি? মানব। লক্ষ্য করেন, এই ময়ের সাথে একটা কি আছে? অ আছে। এই ময়ের সাথে একটা কি আছে? অ আছে। এই ময়ের সাথে একটা অ আছে। হ্যাঁ, এই অটা গিয়ে এখানে কি হয়ে গেছে? আ হয়ে গেছে। এই ময়ের সাথে একটা অ আছে, অটা কি হয়ে গেছে? আ হয়ে গেছে। ওকে, এবার আসেন, তাহলে মনোযোগ, ময়ের সাথে অ ছিল আ, অ যদি আ হয় আমরা তাকে কি বলবো? অ যদি আ হয় আমরা তাকে বৃদ্ধির নিয়ম বলবো। অ যদি আ হয় আমরা তাকে বৃদ্ধির নিয়ম বলবো। ওকে, আমরা যদি বলি অনুরূপভাবে লঘু যোগ স্ন, লঘু যোগ স্ন, হ্যাঁ, এখানে অ বলতে পারি, আমি বারবার উত্তর বলছি। লঘু যোগ স্ন উভয় মিলে হবে কি? লাঘব। লঘু যোগ স্ন উভয় মিলে লাঘব। এইখানে একটা অ ছিল, অটা কি হয়ে গেছে? আ হয়ে গেছে। তাহলে আমি আপনাদেরকে কি বললাম? আমি আপনাদেরকে বললাম যে যদি অয়ের স্থানে আ হয় সেটাকে আমরা বলবো বৃদ্ধি। তাহলে বৃদ্ধির নিয়ম কয়টি পড়ালাম? 3টি। রস্বইকার দীর্ঘইকার স্থানে কি হলে? রস্বইকার দীর্ঘইকার স্থানে ঐকার হলে বৃদ্ধি। তারপরে অশ্ব দীর্ঘ স্থানে ও হলে বৃদ্ধি, রি স্থানে আর হলে বৃদ্ধি, অয়ের স্থানে আ হলে কি হবে? বৃদ্ধি। সবাই কি বৃদ্ধির নিয়মটা বুঝতে পেরেছেন? সবাই কি বৃদ্ধির নিয়মটা বুঝতে পেরেছেন? ওকে, এবার আসেন, তাহলে আমরা গুণ বৃদ্ধির নিয়ম পড়লাম। আমরা কি পড়লাম? গুণ বৃদ্ধির নিয়ম পড়লাম। এবার আসেন, প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে একটা জিনিস জানতে হয়, সেটা হলো ধাতু। প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে একটা জিনিস জানতে হয়, সেটা কি? ধাতু। মনে রাখবেন, এই ধাতু না চিনলে আপনি প্রকৃতি প্রত্যয় চিনবেন না। আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। কোনটা বাংলা ধাতু, কোনটা সংস্কৃত ধাতু, এটা যদি আপনি না চিনেন তাহলে কোনোভাবেই আপনি প্রকৃতি প্রত্যয় শিখতে পারবেন না। ওকে, তাহলে ধাতুর মধ্যে কিছু আছে, আমি বাংলা, সংস্কৃত, বিদেশি ধাতু আছে, সব কিছু যাব না, যা প্রয়োজন তা আমরা শিখবো আগে। বাংলা ধাতু, হ্যাঁ, এটা হলো বাংলা ধাতু। আর এখানে আমরা লিখবো সংস্কৃত ধাতু। এখানে আমরা কি লিখবো? সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতু। সবাই একটু গুরুত্ব সহকারে লিখবেন, একটু পরে বুঝতে পারবেন আপনি সকল প্রকৃতি প্রত্যয় পারেন। আমি ওইভাবে অগ্রসর হচ্ছি। বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, সবাই একটু মনোযোগ সহকারে লিখবেন। ওকে, এবার আসেন, আমি এই বলটা বলবো, বল এটা হলো বাংলা শব্দ, বল হলো বাংলা ধাতু। আর এই বলের সংস্কৃত ধাতু কি জানেন? বলের সংস্কৃত ধাতু হলো বচ। দ্যাট মিনস এই দুইটাই ধাতু। যখন কোনো শব্দের মূলটা এটা হবে তখন আমরা বলবো এটা বাংলা ধাতু। আর বাংলা ধাতু সবসময় বাংলা কৃত প্রত্যয়ের মধ্যে পড়বে। আর যদি ধাতুটা এইরকম হয় তাহলে এটা হলো সংস্কৃত ধাতু। আর সংস্কৃত ধাতু পড়ে সংস্কৃত কৃত প্রত্যয়ের। কারণ আমরা জানি প্রত্যয় প্রধানত কত প্রকার? লক্ষ্য করেন, প্রত্যয় একটা হলো কৃত আর একটা হলো তদ্ধিত। একটা কৃত, তদ্ধিত। এই কৃত প্রত্যয় দুই রকম, একটা বাংলা একটা সংস্কৃত, একটা বাংলা আর একটা সংস্কৃত, একটু পরে বলবো। তাহলে আমরা যখন আমরা বলি বল, আর সংস্কৃত ভাষায় এর ধাতুটা হলো বচ। আমরা বলি বল আর সংস্কৃত ভাষায় এর ধাতুটা কি? বচ। আমরা বলি এইরকম, লক্ষ্য করেন, আমরা বলি এইরকম যে আখ,
মনে রাখবেন এখানে আক, এখানে একটা চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু থাকা মানে এটা বাংলা ধাতু। হ্যাঁ, আর ধাতুর শেষে যদি স্বরবর্ণ উচ্চারিত না হয় হসন্ত দিতে হবে, এটা হলো আক। আর এই আকের সংস্কৃত ধাতু কি বলতে পারেন? অঙ্ক। আকের সংস্কৃত ধাতু হলো অঙ্ক, অঙ্ক। হ্যাঁ, আকের সংস্কৃত ধাতু কি বলেন তো? অঙ্ক। আমরা বাংলায় বলি তুই গাছ কাট, তুই জিনিসটা কি কর? কাট। আর এটার সংস্কৃত ধাতু হলো কৃত। তাহলে কোন শব্দের মূলে যদি এগুলো পান, এগুলো কিন্তু ধাতু, আর ধাতু হলো কৃত প্রত্যয়, আর কৃত প্রত্যয়ের মূলে যদি এগুলো থাকে তাহলে বাংলা কৃত প্রত্যয়, আর যদি এগুলো থাকে তাহলে সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে কি? সংস্কৃত কৃত প্রত্যয়। আমরা বাংলায় বলি তুই কাজটা কি কর? কর। আমরা বাংলায় বলি তুই কাজটা কর, আর সংস্কৃতিতে আমরা এটারে বলি কি? ক্রি। বাংলায় বলি কর, সংস্কৃতে বলি কি? ক্রি। বাংলায় বলি আমরা কি বলি? কাদ। কান্না করার ধাতু হলো কাদ। আর সংস্কৃতিতে এই ধাতু হলো ক্রন্দ। সংস্কৃতিতে এই ধাতু কি? ক্রন্দ। সংস্কৃতিতে এই ধাতু কি? ক্রন্দ। আমরা বাংলায় বলি তুই জিনিসটা কিন, ক্রয় করা অর্থে কিন, আর সংস্কৃতিতে এই ধাতু হলো ক্রি। সংস্কৃতিতে এই ধাতু ক্রি। এখন লক্ষ্য করেন এটার শেষে কোনো হসন্ত হয় নাই, কারণ কি? এটার শেষে কোনো স্বরচিহ্ন নাই। এটার শেষে স্বরচিহ্ন আছে। স্বরচিহ্ন থাকলে কখনো ধাতুর শেষে হসন্ত হবে না। এগুলো কিন্তু ধাতু, আর ধাতুতে ডেফিনেটলি ধাতু চিহ্ন দিতে হয়। যেহেতু এখানে আমরা প্রকৃতি প্রত্যয় ডিরেক্ট নির্ণয় করছি না, দ্যাটস ওয়াই দেই না। বাট এগুলো সবগুলোতে যেটা ধাতু সেটাতে কি দিতে হবে? ধাতু চিহ্ন দিতে হবে। যেটা ধাতু সেটাতে কি চিহ্ন দিতে হবে? ধাতু চিহ্ন দিতে হবে। ওকে, বুঝতে পারতেছেন? তাহলে এগুলো বাংলা ধাতু, এগুলো হলো সংস্কৃত ধাতু। বাংলা ধাতু, সংস্কৃত ধাতু যদি আপনি না চিনেন তাহলে আপনি এই প্রকৃতি প্রত্যয় কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবেন না। এটা আপনার জন্য কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। ওকে, এবার আসেন। তাহলে আমরা প্রথম কি বাংলা, বাংলা ধাতু। হ্যাঁ, বাংলা, আর এটা হলো সংস্কৃত। আপনারা ওই স্বাভাবিকভাবে আগের ওই সিরিয়ালের নিচে নিচে লিখবেন বাংলা ধাতু, সংস্কৃত ধাতু। বাংলা ধাতু কি? সংস্কৃত ধাতু। লক্ষ্য করেন আমরা বলি তুই কি কর? খা। আর সংস্কৃতিতে এটা কি জানেন? খাদ। খাদ। সংস্কৃত ধাতু কি? খাদ। আমরা বাংলায় বলি তুই গড়। হ্যাঁ, গড়। এটা হলো বাংলা ধাতু। এটা শেষে হসন্ত হয় না, কারণ স্বরচিহ্ন আছে। আর সংস্কৃতিতে এই গড়ের সংস্কৃত ধাতু হলো গঠ। তাহলে গঠ যদি আসে সংস্কৃত কৃত প্রত্যয় হবে। ওকে, তাহলে আমরা বাংলায় বলি ঘষ। বাংলায় বলি কি? ঘষ। আর সংস্কৃতিতে এটা হলো ঘ্রিস। রিকার টিকার থাকলে, দীর্ঘিকার থাকলে, রফলা থাকলে সংস্কৃত ধাতু, মনে রাখবেন, গ্রীস। আমরা বাংলায় বলি তুই জিনিসটা কি কর? দেখ। আর সংস্কৃতিতে এই ধাতু হলো দৃশ। বাংলায় বলি দেখ, আর সংস্কৃতিতে এই ধাতু কি বলেন তো? দিশ। বাংলায় বলি তুই ধর, তুই কি কর? ধর, জিনিসটা তুই ধর। আর সংস্কৃতিতে এই ধাতুটা হলো ধ্রি। সংস্কৃতিতে এই ধাতুটা কি বলেন তো? ধ্রি। বাংলায় বলি ধর, আর সংস্কৃতিতে হলো ধ্রি। এখানে হসন্ত হয়েছে, এখানে হয় নাই, কারণ এটা শেষে স্বরচিহ্ন আছে। বাংলায় বলি তুই পড়, তুই কি কর? পড়। আর সংস্কৃতিতে এটা হলো পট। সংস্কৃতিতে কি হবে? পট। বাংলায় বলি আমরা এরকম যে বলি যে তুই জিনিসটা বুঝ, তুই জিনিসটা কি কর? বুঝ। আর সংস্কৃতিতে এই বুঝ ধাতু হলো বুধ। সংস্কৃত বুঝ ধাতু কি? বুধ। বাংলায় বলি আমরা, বাংলা সংস্কৃত আপনারা নিচে নিচে লিখবেন, যেমন বাংলায় বলি আমরা শুন। বাংলায় বলি আমরা শুন, আর সংস্কৃতিতে সেটা হয় শ্রু। সংস্কৃতিতে সেটা কি হয়? শ্রু। বুঝতে পেরেছেন? তাহলে বাংলা এবং সংস্কৃত ধাতুর এই পার্থক্যগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে বুঝতে হবে। তা না হলে আপনার প্রকৃতি প্রত্যয় শেখা আপনার জন্য অনেকাংশে কঠিন হয়ে যাবে। তাহলে যেগুলো বাংলা ধাতু সেগুলো বাংলা কৃত প্রত্যয়ের মধ্যে পড়বে, যেগুলো সংস্কৃত ধাতু সেগুলো দেখলে বুঝতে পারবেন এটা সংস্কৃত কৃত প্রত্যয়, অথবা কোনো ধাতুর শেষে যেগুলো থাকে দ্যাট মিনস এটা হলো সংস্কৃত ধাতু। এভাবে বুঝবেন। দ্যাট মিনস বাংলা ধাতু আর সংস্কৃত ধাতুর একটা আমরা কি দেখিয়েছি? ভ্যারিয়েশন দেখিয়েছি। এটা যদি আপনারা মনে রাখেন তাহলে এটা আপনাদের জন্য অনেক সহজ হবে পরবর্তীতে অগ্রসর হওয়ার জন্য। ওকে, এবার আসেন, লক্ষ্য করেন। এরপরে আসেন সবাই একটু মনোযোগ সহকারে, আমরা কিছু জিনিস শেখাবো। এই 4-5টা স্লাইড দেখার পরে আমরা মূল আলোচনায় চলে যাব কিভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়। এবার আসেন স্মৃতি সংক্রান্ত, ওকে, এবার আসেন স্মৃতি সংক্রান্ত ধাতু। কি সংক্রান্ত ধাতু? স্মৃতি সংক্রান্ত। মনে রাখবেন স্মৃতি সংক্রান্ত ধাতু, স্মৃতি সংক্রান্ত ধাতু। সবাই
স্মৃতি সংক্রান্ত কোন শব্দের শব্দটা যদি স্মরণীয়, স্মর্তব্য, স্মৃতি, স্মরণ, স্মারক, এই ধাতু স্মৃতি সংক্রান্ত শব্দের ধাতু হলো শ্রী। তাহলে কোন শব্দ যদি স্মরণীয় হয়, স্মৃতি হয়, স্মরণ হয়, স্মারক হয়, এর ধাতুটা আমরা কিভাবে লিখবো? প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে শ্রী, আর শ্রী যেহেতু ধাতু এই জন্য ধাতু শ্রী হবে। সৃষ্টি সংক্রান্ত শব্দের ধাতু হলো, সৃষ্টি সংক্রান্ত শব্দের ধাতু হলো সৃজ। যেমন কোন কোন শব্দে এই সৃজ ধাতু হয়? সৃষ্টি, সৃজন, সৃষ্ট, স্রষ্টা, স্রষ্টব্য, এগুলো একটু দেখবেন। আমি একটু হাত জোর করে অনুরোধ করি এগুলো একবার একটু দেখবেন, তারপরে দেখেন আপনি প্রকৃতি প্রত্যয় পারেন কিনা। ভোগ সংক্রান্ত শব্দের ধাতু হলো ভুজ। ভোগ, ভোজন, ভোজি, ভোজ্য, ভুক্তি, ভুক্ত, ভোজনীয়, ভোক্তব্য, ভোজ, ভোগী, ভোগ্য, ভোজক, ভোক্তা, এই ধরনের শব্দ আসলে আমরা তাকে বলবো ভুজ। আর ভাগ করা সংক্রান্ত ধাতু হলো ভাজ্য, ভাজন, ভাগ করা ধাতু হলো ভজ, আর ভোগ করা ধাতু হলো ভুজ। একবার একটু দেখবেন তাইলে হয়ে যাবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, তাইলে যে ধাতুগুলো চিনতে হবে, যেই ধাতুগুলো চিনলে আপনি 99% প্রকৃতি প্রত্যয় শুধু আজকে উত্তর করতে পারবেন। ওকে, আমরা কৃত প্রত্যয়টা আজকে একদম ক্লিয়ার করে ফেলবো, আর পরবর্তী ক্লাসে তদ্ধিত প্রত্যয়। যদি এটা আপনি জানেন তাহলে কৃত প্রত্যয়। কোনো জায়গায় যদি এই ধরনের শব্দ আসে তাহলে বুঝবেন এগুলো সব কৃত প্রত্যয়। আর এই যে ভাগ করা অর্থে এই শব্দগুলোর ধাতু হলো ভজ। আর যদি জয় করা বোঝায় এই শব্দের ধাতু হলো জি। যদি কখনো একা জি বা জয় আসে, এই জি থাকলে কিভাবে বুঝবেন আপনি এটা ধাতু? যদি আজকে এখানে না দেখেন তাহলে জি একটা ধাতু। তাহলে কোন শব্দে আসবে? জিষ্ণু, জেতা, জৈষ্ণু, জয়, জিন, জেয়, জেতব্য, এই ধরনের শব্দ হলো জেতা। এই ধরনের শব্দের ধাতু কি? জি। এই ধরনের শব্দের ধাতু কি বলেন তো? জি। ওকে, কি সমস্যা? ওকে, এবার আসেন আমরা আরো কিছু 4-5টা স্লাইড একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটা একটু স্ক্রিনশট মনে রাখবেন। চলা শব্দের ধাতু হলো চল। চলা শব্দের চলনীয়, চলিতব্য, চলমান, চলন্ত, চলিষ্ণু, চলক, চলন, চলিত, চলা, ধাতু চল। যাওয়া শব্দান্তর ধাতু হলো গম। তাহলে গম একটা ধাতু, এটা আপনি না জানলে তো পারবেন না। গতি, গত, বিগত, গমন, গমনীয়, গামী, গন্তব্য, এর ধাতু কি? গম। মন সংক্রান্ত ধাতু মন। তাহলে মন যে একটা ধাতু, আজকে যদি না দেখেন তাহলে কিভাবে বুঝবেন? ধাতু মানে এটা কৃত প্রত্যয়। মন্তব্য, মনন, মনু, মত, মন, মনীষা, মতি। হ্যাঁ, তারপরে করা শব্দের ধাতু হলো ক্রি। করা শব্দের ধাতু কি? ক্রি। করণীয়, কর্তৃ, ক্রিয়া, কর্ম, কার্য, কর্তব্য, কর্তা, কারক, কৃতি, করণ, কৃত্রিম, এই ধরনের শব্দের ধাতু হলো ক্রি। আর যদি ক্রি হয় তাহলে এটা কৃত প্রত্যয়, সিম্পল। ধরা শব্দের ধাতু হলো ধ্রি। ধরা শব্দের ধাতু হলো ধ্রি। ধরা সংক্রান্ত ধাতু ধরণী, ধর, ধরন, ধরিত্রী, ধর্ম, ধরণীয়, এগুলোর ধাতু কি বলেন তো? ধ্রি। এগুলো ধাতু ধ্রি। বুঝতে পেরেছেন সবাই? এগুলো চেষ্টা করতে হবে। এগুলো ধাতু কি? ধ্রি। ওকে, তাই এবার আসেন সবাই একটু মনোযোগ দেন। এবার আসেন সবাই মনোযোগ দেন, মনোযোগ দিতে হবে। বলা, বলা সংক্রান্ত ধাতু। বচন, বচনীয়, বক্তা, বক্তব্য, উক্ত, বাচ্য, বাচক, উক্তি, বাক্য, এগুলো হলো বলা সংক্রান্ত শব্দ। বলা সংক্রান্ত শব্দের ধাতু হলো বচ। তাহলে যদি কোথাও হয় উক্তি, উক্তির মূল শব্দ কি? বচ। উক্তির মূল শব্দ কি? বচ। যদি বাচক, বচ। বাচ্য, বচ। উক্ত, বচ। সারা জীবন শুধু মুখস্থ করেছেন। বক্তব্য, এর মূল ধাতু কি? বচ লিখতে হবে। প্রত্যয়টা প্রকৃতি ধাতু হলো মূলটা আসলে কি আমরা শিখতেছি। এরপরে প্রত্যয় কি হবে? প্রকৃতিটা শিখতেছি। প্রত্যয় যদি মূলটা শিখে যাই তারপরে এটা অংশ কি হবে সেটা আমরা জানবো। ওকে, প্রত্যয় কি হবে সেটা আমরা জানবো। এবার আসুন দেখা সংক্রান্ত শব্দের ধাতু হলো দৃশ। দর্শন, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্ট, দর্শনীয়, দর্শক, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টব্য, দ্রষ্টব্য, দর্শী, এই শব্দের ধাতু হলো দৃশ। শোনা সংক্রান্ত শব্দের ধাতু হলো শ্রু। শ্রব্য, শ্রবণ, শ্রাবণীয়, শ্রাব্য, শ্রুতা, শ্রুতি, শ্রোত্রী, শ্রোত্রী, শ্রাবণ, শ্রুত। পড়া সংক্রান্ত ধাতু হলো পট। পড়া সংক্রান্ত ধাতু হলো পট। এগুলো ম্যাক্সিমাম 2-1টা ছাড়া বাকি সব হলো সংস্কৃত শব্দ। এগুলো সংস্কৃত ধাতু। এগুলো সব কি? সংস্কৃত ধাতু। এগুলো আমরা ব্যবহার করি না। পঠন, পঠনীয়, পাঠ্য, পাঠক, পঠিতব্য, এগুলোর ধাতু হলো পট। রাধা সংক্রান্ত ধাতু কি? পচ। রান্না করা। পচ, পচ্চ, পচন, পাচিত, পাচক, পাচন। তাহলে রান্না করা শব্দের ধাতু হলো পচ। আর মনে রাখবেন এগুলো 99% ক্ষেত্রে সব হলো সংস্কৃত ধাতু। আর সংস্কৃত ধাতু মানে সংস্কৃতকৃত প্রত্যয়। বলেন সংস্কৃত ধাতু মানে কি? সংস্কৃতকৃত প্রত্যয়। এই টপিকটা অনেক বড়, দ্যাটস ওয়াই আমি অপ্রয়োজনীয় কোনো কথা না বলে আমি শুধু সামনের দিকে বাড়াচ্ছি। কারণ আপনারা যারা চাকরি করবেন আপনাদের সময়ের গুরুত্ব অনেক বেশি। সুতরাং এখানে আপনাকে অবশ্যই কি দিতে হবে?
এখানে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এটা জাস্ট একবার একটু পড়েন, এই 4-5টা স্লাইড পড়ার পরে আমি আপনাকে আজকে কৃত প্রত্যয় শেখাবো, 100% শেখাবো, আপনাকে শিখতেই হবে ইনশাল্লাহ। ওকে, হয়তো এই পেজটাতে রেগুলার ক্লাস নেওয়া হয় না, আমি কিন্তু এত অল্প স্টুডেন্ট নিয়ে কখনো আমি ক্লাস নেই না। আপনারা অনলাইনে একটু সার্চ করলে ভালোভাবে দেখবেন এক ক্লাসে কত স্টুডেন্ট থাকে। বাট এটা আজকে যেহেতু আমার ফার্স্ট ক্লাস, আপনারা এই পেজের মাধ্যমে আমাকে চেনেন না, সো এটা স্বাভাবিক। ইনশাল্লাহ এখানে এই সংখ্যাটা আস্তে আস্তে আমরা অনেক বহু গুণ বাড়িয়ে ফেলবো। এটা আমরা আমাদের যোগ্যতা দিয়ে, আমরা আমাদের পরিশ্রম দিয়ে, আমরা আমাদের কমিটমেন্ট দিয়ে ইনশাল্লাহ। আপনারা থাকেন মধুদার পাঠশালার সাথে। ওকে, এরপরে আসেন নেক্সট আমরা এই ধাতুগুলো শিখে নেই। এগুলো হলো সংস্কৃত ধাতু। এই শব্দগুলো একবার যদি চিনে যান তাহলে প্রকৃতি প্রত্যয় আপনার জন্য একদম পানি, একদম ইজি। যারা বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থে চাকরি করতে চান, তারা একটু গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবেন। ওকে, চাকরি পরীক্ষায় এখান থেকে কমন আসবেই এবং এটা পারবেন। প্রকৃতি প্রত্যয় সমাজের চেয়ে অনেক সহজ, কারকের চেয়ে অনেক সহজ, কারণ কারক এবং সমাসে অনেক কঠিন উদাহরণ দেওয়া পসিবল, প্রকৃতি প্রত্যয় পসিবল না, নির্দিষ্ট জিনিসে বারবার ঘুরে ফিরে আসবে। ওকে, এবার আসেন সবাই একটু মনোযোগ দেন। পূজা সংক্রান্ত ধাতু। কি সংক্রান্ত ধাতু? পূজা সংক্রান্ত ধাতু। পূজা, পূজক, পূজনীয়, পূজিত, পূজারী, এর ধাতু হলো পুজ। তাহলে পুজ একটা ধাতু, এটা মনে রাখতে হবে। যুক্ত করা সংক্রান্ত ধাতু। কি করা সংক্রান্ত ধাতু বলেন তো? যুক্ত করা সংক্রান্ত ধাতু। যুজ, যোগ্য, যোগী, যুক্ত, যোক্তা, তারপরে যোগ, যোজক, যোজন, যোজনীয়, যুগ্ম, যুক্তি, যোক্তব্য। এগুলো ধাতু কি? এগুলো ধাতু হলো যুক্ত। দেয়া সংক্রান্ত ধাতু দা। তাহলে এই দা যে একটা ধাতু, এটা যদি আপনি একবার করে দেখেন, না দেখেন তাহলে কিভাবে পারবেন? দেখতে হবে। দাত্রী, দান, দত্ত, দাতব্য, দাতা, দায়, দায়ক, দায়ী, দেয়, দাত্রী, এগুলো ধাতু হলো কি? দা। তারপর পরিমাণ সংক্রান্ত ধাতু হলো মা। তাহলে মা যে একটা ধাতু, আপনি না দেখলে কিভাবে পারবেন? তাহলে প্রত্যয় শিখতে হলে তো আপনাকে এটাতে অবশ্যই আসতে হবে। মা একটা ধাতু। মা একটা কি? ধাতু। লক্ষ্য করেন, মা একটা ধাতু। তাহলে মাতা, মাত্র, মাত্রা, মিত, মায়া, মেয়, মাপ্য, মাপন, মাতব্য, মান, মিত, এই শব্দগুলোর ধাতু হলো মা। তাহলে আজকের পর থেকে বুঝতে পারবেন যে মা একটা ধাতু। তারপর পান করা সংক্রান্ত ধাতু। পান, পাতা, পাত্র, পানীয়, পাই, পাতক। এর মধ্যে আমরা এখানে পান করা সংক্রান্ত লিখলো, এর মধ্যে অন্য উল্টাপাল্টা শব্দ থাকবে, কিন্তু আপনি একবার যদি একটু দেখে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটার ধাতু। একটা ধাতু আছে, ভাইয়া বলেছেন যে একটা ধাতু আছে পা, একটা ধাতু আছে কি? পা। তাহলে এগুলোর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? পড়তে হবে। একটা ধাতু আছে পা, এগুলোর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? পড়তে হবে। ওকে, এবার আসেন আমরা কি বলছি। ওকে, এবার আসেন সবাই একটু মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। থাকা সংক্রান্ত ধাতু স্থা। তাহলে স্থা একটা ধাতু, স্থা একটা ধাতু। বাংলায় আমরা বলি থাক, আর সংস্কৃতে বলে স্থা। তাহলে স্থা যদি আসে, এটা সংস্কৃত কৃত প্রত্যয়। এটা 1 নম্বর হলো ক্রিয়া, এজন্য কৃত প্রত্যয়। 2 নম্বর হলো সংস্কৃত শব্দ, এজন্য সংস্কৃত কৃত প্রত্যয়। ওকে, স্থাপনীয়, স্থিতি, স্থাতব্য, স্থান, স্থির, স্থান, স্থিত, স্থাবর, স্থাপন, এগুলো কি? সংস্কৃত শব্দ এবং এর ধাতু হলো স্থা। সহ্য করা ধাতু হলো স। সহন, সহ্য, সহনীয়, সহিত, সহিষ্ণু, এটা ধাতু হলো স। আঘাত করা সংক্রান্ত ধাতু হলো হন। তাহলে হন মানে আঘাত, এটা একটা ধাতু। এটা না দেখলে কিভাবে পারবেন? ঘাতি, হন্তব্য, হত, হনন, ঘাত, ঘাতক, হত্যা, এগুলো ধাতু হলো হন। আশা করি আমরা আমাদের জায়গায় চলে এসেছি, আশা করি আমরা আমাদের জায়গায় চলে এসেছি। দ্যাট মিনস এরপরে আমরা কি করব? এরপরে আমরা আসল আলোচনায় চলে যাব। ওকে, এবার আসেন সবাই আবার একটু লেখেন। এই স্ক্রিনশটগুলো অবশ্যই দিয়েছেন। এবার আসেন, যদি না দিয়ে থাকেন পরবর্তীতে আবার দিবেন। এবার আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। এখন বুঝতে পারবেন কেন এতক্ষণ আমি চিল্লাইছি। প্রত্যয়। প্রত্যয় প্রধানত কত প্রকার? প্রধানত কত প্রকার? 2 প্রকার। একটা হলো কৃত প্রত্যয়, সবাই লিখবেন, কৃত প্রত্যয়। আরেকটা হলো তদ্ধিত প্রত্যয়। আরেকটা হলো তদ্ধিত প্রত্যয়। একটা হলো কৃত প্রত্যয়, আরেকটা হলো তদ্ধিত প্রত্যয়। এই কৃত প্রত্যয় আবার 2 রকম। একটা হলো বাংলা কৃত প্রত্যয়, একটা হলো বাংলা কৃত প্রত্যয়, একটা হলো বাংলা কৃত প্রত্যয়, আরেকটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়, আরেকটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়, প্রত্যয় একটা হলো বাংলা কৃত প্রত্যয়, আরেকটা হলো কি? সংস্কৃত কৃত প্রত্যয়। ওকে, তারপরে আসেন এই তদ্ধিত প্রত্যয় আবার 3 প্রকার। তদ্ধিত 3 প্রকার। একটা হলো বাংলা তদ্ধিত, বাংলা তদ্ধিত, হ্যাঁ মানে তদ্ধিত প্রত্যয়।
আরেকটা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত মানে তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত, তদ্ধিত মানে তদ্ধিত প্রত্যয়। আরেকটা হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। সব পড়িয়ে দিবে এবং পরীক্ষার হলে এগুলো সব পানি হয়ে যাবে। বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত প্রত্যয়। আরেকটা হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। কি বললাম? একটা বাংলা তদ্ধিত, আরেকটা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আরেকটা হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আরেকটা কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। একটা হলো বাংলা তদ্ধিত প্রত্যয়, আরেকটা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আরেকটা কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওকে, এবার আসেন আপনাদের আসলে এই অনেকের মনোযোগ একটু কম, যাই হোক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর জোর করে তো ভালোবাসা হয় না, এটা আমরা জানি। জোর করে কখনো কোনো কিছু হয় না। ওকে, এবার আসেন তাহলে বাংলা কৃত প্রত্যয় আর একটা সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে আজকে আমরা পড়ব কৃত প্রত্যয়। সবাই একটু মনোযোগ দেন। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব কৃত প্রত্যয়। ওকে, তাহলে কৃত প্রত্যয়ের মধ্যে আমরা এখন পড়ব বাংলা কৃত প্রত্যয়। কয়েকটা উদাহরণ দিয়ে দেখাবো বাংলা কোনগুলো আসলে বাংলা কৃত প্রত্যয়। সবাই একটু দেখেন বাংলা কৃত প্রত্যয়। ওকে, বাংলাটা একদম সহজ, অল্প কয়েকটা উদাহরণ দিব, আপনারা এগুলো সহজেই পারবেন। ওকে ওকে, আমরা যেমন খাওয়া, এই শব্দটার ধাতু কি বলেন তো? খা। তাহলে খা যোগ আ, এরকম হবে খাওয়া। এখন যেহেতু প্রকৃতি প্রত্যয়, যেহেতু খা একটা ধাতু ক্রিয়া, এজন্য এটা তো অবশ্যই ধাতু চিহ্ন দিতে হবে। কি ধাতু চিহ্ন দিতে হবে? আমরা যদি বলি দোলনা, আমরা যদি কি বলি দোলনা, তাহলে এর প্রকৃতি প্রত্যয় কি দেখি পারেন কিনা? দুল যোগ না হতে পারে দুল যোগ অনা, দুল যোগ অনা, হ্যাঁ দোলনা। ওকে, দুল যোগ অনা। আমরা যদি বলি খেলনা, খেলনা, লক্ষ্য করেন এগুলোর ধাতু কিন্তু আপনার পরিচিত, আপনি কিন্তু বাংলা ভাষায় এগুলো ব্যবহার করেন, এই জন্য বাংলা কৃত প্রত্যয়। হ্যাঁ, তাহলে আমরা এগুলো, এটা ধাতু কি? খেল। খেল হলো ধাতু। খেল যোগ না অথবা অনা, খেল যোগ না অথবা কি অনা, খেল যোগ না অথবা অনা। তা আমরা যদি বলি কাদন, কাদন, লক্ষ্য করো আমরা যদি বলি কি কাদন, তাহলে এর মূল এটা বাংলা ধাতু কি? কাদ। এটার ধাতু কি? কাদ। কাদ যোগ অন, কাদ যোগ অন, কাদ যোগ অন। ওকে, এগুলো কি বাংলা ধাতু? বলেন তো এগুলো বাংলা, মূল শব্দগুলো কি বাংলা? ওকে, তাহলে এগুলো কি বাংলা ধাতু? বুঝতে পারতেছেন? দুই একজন একটু রেসপন্স করেন, তাহলে তো ক্লাস বোঝা যায় না কি আপনারা কি আসলে পারেন কি পারেন না। ওকে, ছুটি, আমরা যদি বলি ফাঁসি, আমরা যদি বলি ফাঁসি, তাহলে ফাঁসি এটা হবে কি? লক্ষ্য করেন আমরা যদি ফাঁসি বলি তাহলে এটা হবে ফাঁস যোগ ই, ফাঁস যোগ ই, ফাঁস যোগ ই। হ্যাঁ, আমরা যদি বলি লড়াই, লড়াই, আমরা যদি বলি লড়াই, তাহলে কি হবে? এর ধাতু হলো লড়। এই ধাতুগুলিতে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, লড় যোগ আই, লড়াই। হ্যাঁ, আমরা যদি বলি লড়াই। আমরা যদি অনুরূপভাবে বলতাম চড়াই, চড়াই, তাহলে এই চড়াইয়ের ধাতু কি? চড়। চড়াইয়ের ধাতু কি? চড় যোগ আই। তাহলে বাংলাগুলো একদম সহজ, বাংলাগুলো আপনারা নিজেরাই বাসায় ভালোভাবে চেষ্টা করলে পারবেন। প্রবলেমটা হলো সংস্কৃতিতে। তো আর সংস্কৃত কৃত প্রত্যয়ের নিয়মগুলো একদম উইয়ার্ড, একদম কঠিন, যেটা আপনার দ্বারা অনেক অংশে পারা একদম জটিল হয়ে যাবে যদি আপনাকে কেউ দেখিয়ে না দেয়। এবার আসেন তাহলে আমরা সংস্কৃত নিয়মগুলো পড়ব। কোনগুলো পড়ব? সংস্কৃতগুলো পড়ব। এগুলো আশা করি লেখা শেষ হয়েছে, আপনারা ফার্স্ট আছেন এটা আমি বিশ্বাস করি। ওকে, আপনারা ফার্স্ট আছেন এটা আমি বিশ্বাস করি। ওকে, এবার আসেন আমরা পড়ব সংস্কৃত কৃত প্রত্যয়। আমরা পড়ব সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। এবার এতক্ষণ সকাল থেকে মানে গত 1-1.5 ঘন্টা যা আলোচনা করেছি, 1 ঘন্টা এখন কাজে লাগবে। সংস্কৃত কৃত প্রত্যয়। ওকে, এবার আপনার আলোচনাগুলো কাজে লাগবে। এবার আপনাদের আলোচনাগুলো কি লাগবে? কাজে লাগবে। ওকে, সবাই মনে রাখবেন, যদি কোনো ক্রিয়ার শেষে অক থাকে, যদি কোনো ক্রিয়ার শেষে অক থাকে, তার জন্য নর্মালি নক হইতো, তবে আধুনিক ব্যাকরণ অনুসারে অক হয়। মানে এটা হলো প্রিভিয়াস নিয়ম, এটা হলো প্রিভিয়াস নিয়ম অনুসারে দেখবেন নক আছে, আর এটা হলো আধুনিক। হ্যাঁ, এই নকের জায়গায় এখন আধুনিক নিয়মে অক দিচ্ছে। দ্যাট মিনস কি বললাম? অক থাকলে নক হয়, অক থাকলে কি হয়? নক হয়। নক যদি অপশনে না থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? অক থাকলে নক হয়, নক না থাকলে অক হয়, অক থাকলে নক হয়। কোনো ক্রিয়ার শেষে যদি অক থাকে আমরা তার জন্য কি বলবো? নক বলবো। লক্ষ্য করো, যেমন অক থাকলে কি হবে? নক হবে। যেমন আমরা যদি বলি দর্শক, আমরা যদি বলি দর্শক, আমরা যদি বলি দর্শক, অক আছে না? তাহলে লক্ষ্য করো তো, দর্শকের 2টা জিনিস জানতে হবে। আমরা দর্শক দেখা জাতীয় শব্দের ধাতু কি দেখি, সবাই লেখেন তো।
বলেন তো দর্শকের ধাতুটা আমরা কি লিখব? দর্শন, দর্শক, দৃশ্য, দৃশ্যমান। দেখা জাতীয় শব্দের ধাতু কি হবে? সবাই একটু লিখেন তো দেখি, পারেন কিনা? দেখা জাতীয় শব্দের ধাতু কি হবে? সবাই একটু লিখেন তো, পারেন কিনা? দেখা জাতীয় শব্দের ধাতু কি হবে দেখি, পারেন কিনা? দেখা জাতীয় শব্দের ধাতু কি সবাই? ইয়েস, দেখা জাতীয় শব্দের ধাতু হলো দৃশ। আমরা একটু আগে ধাতুটা পড়েছি, তাহলে দৃশ। হ্যাঁ, এবার আসেন, এটা ধাতু পাইলাম। এবার বলেন তো অক, শেষে অক আছে না, দর্শক। অকের জন্য আমরা নক লিখব। যদি অপশনে নক না থাকে তাহলে আমরা আবার কি লিখতে পারি? অক। তাহলে দুইটা অংশ থেকে দুইটা জিনিস শেখ হয়ে গেছে আমাদের। ওই যে ধাতু শিখছি এতক্ষণ, তার জন্য আমরা কি লিখছি? তার জন্য আমরা দৃশ লিখতে পেরেছি। আর ধাতুর পরে যেটা আমাদের ছিল সেই জন্য আমরা এখন অকের জন্য আমরা কি লিখছি? নক লিখছি। অকের জন্য আমরা কি লিখছি বলেন তো? নক লিখছি। সবাই কি বুঝতে পেরেছেন? এতক্ষণ যে চিল্লাইলাম, এর চিল্লানোর রহস্য বুঝতে পেরেছেন? এখন আমরা যদি বলি পাঠক, এখন আমরা যদি বলি কি পাঠক, এখন বলেন তো পঠন, পঠিত, পাঠক, পঠিতব্য, এই পাঠকের ধাতু কি বলেন তো? পাঠকের ধাতু কি সবাই বলেন? পাঠকের ধাতু কি সবাই বলেন? সাব্বির আহমেদ, জি ইনশাআল্লাহ। সবাই সবাই একটু মনোযোগ দেন, সবাই আহমেদ, সাব্বির, ওকে ঠিক আছে। তাহলে পাঠকের ধাতু কি বলেন তো? পট। পাঠকের ধাতু কি? পট। হ্যাঁ, এবার বলেন তো অকের জন্য কি হবে? নক। নক না থাকলে অপশনে আবার কি আমরা দিতে পারি? অক। নক না থাকলে কি দিব? অক। অবশ্যই এখানে ধাতু চিহ্ন দিতে হবে, কারণ এগুলো ধাতু, কারণ এগুলো কি ধাতু। বুঝতে পেরেছেন? কারণ এগুলো কি ধাতু। ওকে, তাহলে পাঠক বোঝা যাচ্ছে। আমরা যদি এরকম বলি যে ঘাতক, ঘাতক, সবাই বলেন তো ঘাতকের ধাতু কি? আমরা একটু আগে পড়িয়েছি, ঘাতকের ধাতু কি পারেন কিনা? ঘাতকের ধাতু কি পারেন কিনা? এখন আপনাদের কাজ। অনেকক্ষণ চিল্লাইছি, নন স্টপ চিল্লাইছি। আমার ক্লাসে এইরকম, আমার যারা স্টুডেন্ট আছেন, যদি কয়েকজন আসছেন অলরেডি, আমার ক্লাস মানে এরকম নন স্টপ চিল্লানো। দ্যাট মিনস মানে আপনার সময় আমি নষ্ট করব না। বলেন তো এটা ধাতু কি? ঘাতকের ধাতু কি? ঘাতকের ধাতু কি? ইয়াস, ঘাতকের ধাতু হলো হন, 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 হন। ঘাতকের ধাতু কি বলেন তো? হন। ইয়েস, ঘাতকের ধাতু হলো হন। আর আমরা ওর জন্য নক লিখবো। নক না লিখে আমরা মাঝে মধ্যে কি লিখতে পারি? অক লিখতে পারি। নক আর অক দুইটাই কি সঠিক? নক আর অক দুইটাই কি সঠিক? বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? ওকে, আমরা যদি বলি পাচক, আমরা যদি বলি পাচক, তাহলে পাচক, পাচিত, পাচ্য, রান্না করা সংক্রান্ত ধাতু কি মনে আছে? এর ধাতু হলো পচ। এর ধাতু কি? পচ। আর অকের জন্য নক। নক না থাকলে অক। অকের জন্য নক। নক না থাকলে কি হবে? অক। অকের জন্য নক। নক না থাকলে অক। আমরা যদি বলি ধারক, 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 ধরনীয়, ধরা জাতীয় শব্দের ধাতু কি মনে আছে? ধরা জাতীয় শব্দের ধাতু কি মনে আছে দেখি, পারেন কিনা? ধরা জাতীয় শব্দের ধাতু কি পারেন কিনা সবাই? ধরা জাতীয় শব্দের ধাতু কি পারেন কিনা? ধরা জাতীয় শব্দের ধাতু কি পারেন কিনা? ধরা জাতীয় শব্দের ধাতু কি? ধরা জাতীয় শব্দের ধাতু হলো ধ্রি। ধরা জাতীয় শব্দের ধাতু কি? ধ্রি। ধ্রি আমরা একটু আগে পড়েছি, ধ্রি যোগ নক। ধ্রি যোগ নক। ধরা জাতীয় শব্দের ধাতু কি? ধ্রি। ধ্রি যোগ কি? নক। ধরা জাতীয় শব্দের ধাতু কি? ধ্রি। ধ্রি যোগ নক। বুঝতে পেরেছেন? পারা যাবে? আমরা যেই জিনিসগুলো পড়িয়েছি, পারা যাবে কিনা বলেন তো? যে স্টাইলে আমরা পড়িয়েছি, এখন কি পারবেন আপনারা? আমি যে এতক্ষণ চিল্লায় যে রুলসে আসছে, এগুলো সব কিছু আপনারা পারবেন। এখন আমরা যদি বলি নায়ক, নায়ক শব্দের ধাতু কি বলেন তো? পারেন কিনা? নায়ক, নায়কের ধাতু হলো নি। নায়কের ধাতু নি। আর নকের জন্য নি হলো একটা ধাতু, না শিখলে তো পারবেন না। এবার হলো নক, নি যোগ অক, নক। নি যোগ অক, অক অথবা নক। নি যোগ অক, অক অথবা নক। তাহলে অক থাকলে নক হয়, অক থাকলে নক হয়। বুঝতে পেরেছেন? অক থাকলে কি হয়? নক হয়। অক থাকলে কি হয়? নক হয়। অক থাকলে নক হয়। বুঝতে পেরেছেন? অক থাকলে নক হয়। এবার আসেন পরবর্তী নিয়ম, 2 নাম্বার নিয়ম। যদি কোনো শব্দের কোনো ক্রিয়ার শেষে অন থাকে, তার জন্য আমরা অনট লিখবো। অন থাকলে আমরা কি লিখবো? অনট লিখবো। অন থাকলে অনট হয়। অন থাকলে অনট হয়। অনট যদি না থাকে তাহলে আবার অন দেওয়া যাবে। অন থাকলে অনট হয়। অন থাকলে কি হয়? অনট হয়। অন থাকলে অনট হয়। অন থাকলে অনট হয়। ওকে, এখন আমরা যদি এরকম বলি, লক্ষ্য করেন, আমরা যদি বলি
বচন, আমরা যদি বলি কি বচন, বচন, তাহলে লক্ষ্য করেন আমরা যদি বলি বচন তাহলে কি হবে? বলা, বলা জাতীয় শব্দের ধাতু কি মনে আছে? এটার ধাতু কি? বচ। হ্যাঁ, তাহলে আর অনের জন্য আমরা বলবো অনট, বচ যোগ অনট। অনের জন্য আমরা কি লিখবো? অনট, বচ যোগ অনট। বুঝতে পেরেছেন? আমরা যদি বলি দর্শন, দর্শন, তাহলে দর্শনের ধাতু কি? দৃশ। দর্শনের ধাতু কি? দৃশ। দৃশ যোগ অনট, দৃশ যোগ অনট। দুইটা জিনিস আমরা ধাতু শিখলাম, আমরা প্রত্যয় শিখলাম। আমরা যদি বলি সৃজন, আমরা যদি বলি সৃজন, সৃজনের ধাতু কি? সৃজনের ধাতু আমরা একটু আগে পড়েছি সৃজ। আর অনের জন্য আমরা কি লিখবো? অনট। তাহলে সৃজ যোগ অনট, সৃজ যোগ অনট। বুঝতে পেরেছেন? আমরা যদি বলি শ্রবণ, তাহলে শ্রবণের ধাতু কি? শ্রবণের ধাতু কি? শ্রবণের ধাতু হলো শ্রু। শ্রবণের ধাতু কি? শ্রু। শ্রু যোগ অনট, শ্রু যোগ অনট। শ্রবণের ধাতু শ্রু। এখানে কোনো হসন্ত হবে না, কারণ এখানে রস্যুকার আছে। বলেন এখানে কি কার আছে? রস্যুকার আছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? পারা যাবে? পারা যাবে? আমরা যদি বলি গমন, বলেন তো গমনের ধাতু কি? একটু আগে শিখাইলাম গমন, গমনীয়, গমন জাতীয় ধাতু হলো গম, গমন জাতীয় ধাতু হলো গম। অনের জন্য কি? অনট, অনের জন্য অনট, গম যোগ অনট, গম যোগ অনট। গমনের ধাতু কি? অন। বুঝতে পেরেছেন? ওকে, দ্যাট মিন্স আমরা দ্বিতীয় নিয়ম পড়ালাম। এরপরে আমরা প্রথমত ধাতু শিখতেছি, তারপরে ওই যে শেষ অংশ দেখে আমরা প্রত্যয় ফাইন্ড আউট করতে পারছি। বিশ্বাস করেন, এই আজকের এই প্রত্যয়ের ক্লাসটা পূর্ণাঙ্গটা করবেন এবং পরের দিন আজকে তো কৃত প্রত্যয় পড়াইয়া শেষ করব, তারপরের দিন তদ্ধিত প্রত্যয় পড়বেন। পুরো হ্যান্ড নোটটা যদি আপনার থাকে, তারপর আপনি বাজারের যে কোনো বই আপনি খুলে দেখবেন, আপনি প্রত্যয় উত্তর করতে পারবেন। সাহস নেবেন, আমি বললাম তো সাহস নেবেন। এবং এরকম হতে পারে আমি যা পড়িয়েছি এর ভেতর থেকে পরীক্ষা, আপনি যে পরীক্ষা দিবেন নিবন্ধন পরীক্ষা, হুবহু কমন চলে আসবে। ওকে, এবার আসেন, আমার প্রত্যেকটা টপিক অনেক গুছানো হয়, ডিটেলস হয়। হ্যাঁ, যারা ব্যাকরণ শিখতে চান এই মধুদার পাঠশালার সাথে থাকেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। ওকে, এবার আসেন নেক্সট। ওকে, নেক্সট আমরা যদি বলি, মনে রাখবেন কোনো ক্রিয়ার শেষে যদি মান থাকে, কোনো ক্রিয়ার শেষে যদি মান থাকে, আমরা তার জন্য সানচ লিখবো। মান থাকলে কি লিখবো? সানচ হয়। মান, স্যার কি অবস্থা? মান থাকলে সানচ হয়, মান থাকলে সানচ হয়, মান থাকলে সানচ হয়। যেমন আমরা যদি বলি এইরকম যে চলমান, 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 তাহলে চলের ধাতু হলো চল। এটা ধাতু কি? চল। হ্যাঁ, চল। এরপরে এর সাথে হলো সানচ, চল যোগ সানচ, চল যোগ সানচ। কৃত প্রত্যয়ে মান থাকলে কি হয়ে যায়? সানচ হয়ে যায়। কৃত প্রত্যয়ে মান থাকলে কি হবে বলেন তো? সানচ হবে। আমরা যদি বলি বর্ধমান, আমরা যদি বলি বর্ধমান, বর্ধমান, তাহলে এর ধাতু কি? বৃদ্ধ, বৃদ্ধ, এর ধাতু বৃদ্ধ। আর শেষে কি হবে? সানচ, বৃদ্ধ যোগ সানচ, বর্ধমান, বৃদ্ধ যোগ কি হবে? সানচ। আমরা যদি বলি দৃশ্যমান, আমরা যদি বলি দৃশ্যমান, দৃশ্যমান, তাহলে এই দৃশ্যমানের ধাতু কি বলেন তো? দৃশ্যমানের ধাতু হলো দৃশ, দৃশ যোগ সানচ, দৃশ যোগ সানচ, সানচ। দৃশ্যমান এর ধাতু হলো কি? দৃশ যোগ সানচ, দৃশ্যমান এর ধাতু কি? দৃশ যোগ সানচ। আমরা যদি বলি দীপ্যমান, দীপ্যমান, দীপ্যমান এর ধাতু হলো কি হবে? দীপ যোগ সানচ, দীপ যোগ সানচ, দীপ যোগ সানচ। আশা করি বুঝতে পারতেছেন, আশা করি সবার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আশা করি সবার আস্তে আস্তে কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মান থাকলে কৃত প্রত্যয়ে সানচ হয়, তদ্ধিত প্রত্যয় আবার মতুপ হয়, ভিন্ন জিনিস আছে। মান থাকলে সানচ হয় কৃত প্রত্যয়ে, আর তদ্ধিত প্রত্যয় হয় মতুপ। তদ্ধিত প্রত্যয় কি হবে? মতুপ। মান থাকলে কি হবে বলেন তো? সানচ হবে। মনে রাখবেন পরবর্তী নিয়ম, যদি কোনো ক্রিয়ার শেষে জ অথবা জয়রেপ অথবা জফলা থাকে, জ, জয়রেপ অথবা জফলা থাকে, তার জন্য ঘ্যান হয়, তার জন্য ঘ্যান হয়, তার জন্য ঘ্যান। এখানে অনেক সময় আবার কি হয়ে যায়? এই ঘ্যানের পরিবর্তে আবার ডিরেক্ট শুধু জ হইতে পারে। ঘ্যানটা এভাবে না হয়ে ঘ্যানটা আবার দেখবেন যদি অপশনে এটা না থাকিয়া এটা থাকে, সেটা হইতে পারে। হ্যাঁ, তবে ঘ্যান হইতে পারে অথবা জ হইতে পারে। জ, জয়রেপ অথবা জফলা থাকলে তার জন্য ঘ্যান হয়। জ, জফলা, জয়রেপ থাকলে তার জন্য কি হবে? ঘ্যান হবে। যেমন আমরা যদি বলি দৃশ্য, আমরা যদি বলি দৃশ্য, তাহলে এর ধাতু কি? দৃশ। আমরা যদি বলি দৃশ্যের ধাতু কি? দৃশ।
তাহলে দৃশ যোগ ঘ্যান, দৃশ যোগ ঘ্যান, দৃশ্য। আমরা যদি বলি এর ধাতু কি, দৃশ্যের ধাতু দৃশ যোগ ঘ্যান, অথবা এই দৃশ যোগ ঝ হইতে পারতো, দৃশ যোগ ঝ হইতে পারতো। অপশন দেখে আপনি দুইটা থাকবে না একটা থাকবে। আমরা যদি বলি ধার্য, আমরা যদি বলি ধার্য, তাহলে ধার্যের ধাতু হলো ধ্রি, ধার্যের ধাতু হলো ধ্রি যোগ জ, জ অথবা ঘ্যান, ধ্রি যোগ জ অথবা ঘ্যান। ওকে, তারপরে আমরা যদি বলি বাচ্য, বাচ্যের ধাতু কি বলেন তো? বাচ্যের ধাতু হলো বচ, বাচ্যের ধাতু হলো বচ, তাহলে বচ যোগ ঘ্যান, বচ যোগ ঘ্যান। ওকে, আমরা যদি বলি কার্য, আমরা যদি বলি কার্য, কার্যের ধাতু হলো ক্রি, হ্যাঁ, আর এর জন্য আসবে জয়রেফের জন্য ঘ্যান, ক্রি যোগ ঘ্যান। তারপরে আমরা যদি বলি গম্য, গমন, গম্য, গমনীয়, এর ধাতু হলো গম, এর ধাতু কি গম, আর এখানে আসবে ঘ্যান, গম যোগ ঘ্যান, গমন, গম্য। আশা করি বুঝতে পারতেছেন। সবাই বলেন তো বোঝা যাচ্ছে? সবাই বলেন তো বোঝা যাচ্ছে? সবাই বলেন তো বোঝা যাচ্ছে কি? কিছুটা সহজ হচ্ছে আগের তুলনায়? বলেন তো। আপনারা রেসপন্স করতে খুব স্লো, আপনাদের কষ্ট। বলেন তো আগের চেয়ে কি বুঝতে পারতেছেন? সহজ মনে হচ্ছে? আপনারা তো বুড়ো হয়ে যান না, একটু রেসপন্স করেন, ইয়াং মানুষের মতো আচরণ করেন। ওকে, মনে হচ্ছে একদম পুরা অন্যরকম, যে আপনার মনে হচ্ছে যে বুড়ো হয়ে গেছেন, নড়তে চড়তে পারছেন না, কষ্ট হচ্ছে। যাই হোক, কিছু মনে করবেন না। ওকে, আর একটু কি থাকতে হবে? আর একটু এনার্জেটিক থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। লাইফে কিছু করতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। ঠিক আছে, শুধু রিলস দেখে, ফেসবুকিং দেখে আর রাতে প্ল্যান, মানে দিনে প্ল্যান করবেন, রাতে ঘুমাবেন, জীবন এত সোজা না। ওকে, নেক্সট নেক্সট, এবার আসেন। তাহলে কি বললাম? লিখছেন ওগুলো? ওকে, এবার আসেন পরবর্তী নিয়ম, পরবর্তী নিয়ম, পরবর্তী নিয়ম স্টার। পরবর্তী নিয়ম আমরা লিখব বয়ের সাথে জফলা অথবা তব্য, এই যা যদি থাকে এটার জন্য সবসময় তব্য হয়, তব্য হয়। মানে তব্য থাকলে অথবা বয় জফলা থাকলে কি হয়? তব্য হবে। তব্য থাকলে অথবা বয় জফলা থাকলে কি হবে? তব্য হবে। ওকে, যেমন আমরা যদি বলি গন্তব্য, আমরা যদি বলি আমরা যদি বলি গন্তব্য, আমরা যদি বলি কি গন্তব্য, তাহলে এই গন্তব্যের ধাতু কি? গম, আর তব্যের জন্য কি? তব্য, গম যোগ তব্য। ওকে, গন্তব্য বললে গম যোগ তব্য। আমরা যদি বলি মন্তব্য, মন্তব্যের ধাতু কি? মন, আর শেষে কি? তব্য, মন যোগ তব্য, মন্তব্য। আমরা যদি বলি দ্রষ্টব্য, দ্রষ্টব্য, দ্রষ্টব্যের ধাতু কি? দৃশ, দ্রষ্টব্যের ধাতু কি? দৃশ, আর এখানে কি? তব্য, দৃশ যোগ তব্য, দ্রষ্টব্য, দ্রষ্টব্যের ধাতু কি? দৃশ, দৃশ যোগ কি হবে? তব্য। বুঝতে পেরেছেন? আমরা যদি বলি বক্তব্য, তাহলে বক্তব্যের ধাতু কি? আমরা জানি না, বচ শিখছি না, উক্ত, উক্তি, বক্তা, বক্তব্য, বলা জাতীয় শব্দের ধাতু কি? বচ, বচ যোগ তব্য, বচ যোগ তব্য। বুঝতে পারতেছেন? পারা যাবে? পারা যাবে? ওকে, পরবর্তী নিয়ম আমরা যদি পড়ি এরকম, যে পরবর্তী নিয়ম আমরা যদি এরকম পড়ি, লক্ষ্য করেন, নিয়, নিয় থাকলে অনিয় হয়, নিয় থাকলে কি হয়? অনিয় হয়, নিয় থাকলে অনিয় হয়, নিয় থাকলে অনিয় হবে, নিয় থাকলে কি হবে বলেন তো? অনিয় হবে, নিয় থাকলে অনিয় হবে। যেমন আমরা যদি বলি করণীয়, 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 করা জাতীয় শব্দের ধাতু কি? ক্রি, আর নিয়ের জন্য কি হবে? অনিয় হবে, ক্রি যোগ অনিয়, করণীয়, ক্রি যোগ অনিয়, করণীয়। হ্যাঁ, আমরা যদি বলি দর্শনীয়, দর্শনীয়, তাহলে দর্শনীয় ধাতু কি বলেন তো? দৃশ, দৃশ যোগ অনিয়, দর্শনীয়, এর ধাতু কি? দৃশ যোগ অনিয়, দর্শনীয়, এর ধাতু কি? দৃশ যোগ অনিয়। আমরা যদি বলি শ্রবণীয়, শ্রবণীয়, এর ধাতু কি হবে বলেন তো? শ্রবণীয়, শ্রবণের ধাতু কি? শ্রু, হ্যাঁ, আর শেষে হবে অনিয়, শ্রু যোগ অনিয়, শ্রবণীয়, শ্রু যোগ অনিয়। ওকে, পারা যাবে? গ্রহণীয়ের ধাতু কি? গ্রহণীয়, গ্রহণীয়ের ধাতু হলো, গ্রহের ধাতু হলো গ্রহ, গ্রহ, এর ধাতু হলো গ্রহ, আর শেষে হবে অনিয়, গ্রহ যোগ অনিয়, গ্রহণীয়, গ্রহ যোগ অনিয়।
বুঝতে পারতেছেন? আমি যদি বলি স্মরণীয়, স্মরণীয়, তাহলে কি হবে? স্মরণীয়ের ধাতু কি? স্ত্রী। স্মরণীয়ের ধাতু কি? স্ত্রী যোগ অনীয়। স্মরণীয় ধাতু কি? স্ত্রী যোগ অনীয়। ধাতু চিহ্ন দিতে হবে, ধাতু চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পারতেছেন, আশা করি সবাই বুঝতে পারতেছেন। এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার সবার? এ পর্যন্ত ক্লিয়ার সবার? এতদিন যা বুঝতাম না আজকে বুঝতে পারতেছেন, ধন্যবাদ। আমি বলেছি যে প্রকৃতি প্রত্যয় অনেক সহজ হবে। এতদিন মুখস্থ করেছেন, আর মুখস্থ করা লাগবে না। ওকে, এতদিন মুখস্থ করেছেন, আর মুখস্থ করা লাগবে না। প্রকৃতি প্রত্যয় যদি ধরিয়ে দেয় তাহলে সহজ হবে। ওকে, এবার আসেন পরবর্তী নিয়ম। পরবর্তী নিয়ম সবাই মনে রাখবেন, যদি কোনো শব্দ ক্রিয়ার শেষে ত থাকে, কি থাকে বলেন? ত থাকে, অথবা কয়ত থাকে, অথবা আমরা বলতে পারি নয়ত থাকে, নয়ত থাকে, অথবা শয়ট থাকে, শয়ট থাকে, অথবা কি থাকে বললাম? শয়ত থাকে, অথবা আমরা বলতে পারি গয়ধ থাকে, গয়ধ থাকে, অথবা আমরা বলতে পারি এরকম যে দয়ধ থাকে, দ এবং ধ থাকে। এগুলোর জন্য সবসময় কয় সংযুক্ত ত হবে, এগুলোর জন্য সবসময় কয় সংযুক্ত ত হবে। যদি অপশনে কয় সংযুক্ত ত না থাকে, শুধু ত হবে, শুধু ত হয়, শুধু কি হয়? ত হয়। তো ত, কয়ত, নয়ত, নয়ত, শয়ট, নয়ত, শয়ট, হ্যাঁ, গয়ধ, দয়ধ, কয়ত। দ্যাট মিনস এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে কয়ত হবে, কয়ত না থাকলে অপশনে, কয়ত না থাকলে অপশনে কি হবে? শুধু ত হবে, শুধু কি হবে? ত হবে। খুবই ইম্পর্টেন্ট। ওকে, শুধু ত হবে। যেমন গত, বলেন তো এই গত এর ধাতু কি মনে আছে? গত এর ধাতু কি? গম। গত এর ধাতু কি? গম। হ্যাঁ, আর শেষে কি আছে? ত আছে। ত এর জন্য কয় সংযুক্ত ত। কয় সংযুক্ত ত না থাকলে কি হবে? ত হবে। এখন আমরা যদি বলি সৃষ্ট, সৃষ্ট, তাহলে বলেন তো সৃষ্টি সংক্রান্ত শব্দের ধাতু কি? সৃজ, সৃজ। আর এখানে কি হবে? কয়ত, সৃজ যোগ কয়ত। আমরা যদি এরকম বলি যে মুক্ত, মনে রাখবেন মুক্ত শব্দের ধাতু হলো মুচ, এই ধাতুটা মিসিং হয়েছে ওখানে। মুক্ত শব্দের ধাতু হলো মুচ, আর শেষে কয়ত আছে, কয়ত। মুচ যোগ কি হবে? কয়ত। মুচ যোগ কি হবে বলেন তো? কয়ত। বুঝতে পারতেছেন? আমরা যদি বলি শ্রুত, শ্রুত, তাহলে এর ধাতু কি? শ্রু, শ্রু যোগ কয় সংযুক্ত ত, শ্রু যোগ কয় সংযুক্ত ত। আমরা যদি বলি মুগ্ধ, মুগ্ধ, তাহলে এর মুগ্ধ এর ধাতু হলো মুহ, এই ধাতুটা এখানে মিসিং ছিল, মুখস্থ করে রাখবেন। মুহ যোগ কয় সংযুক্ত ত, মুগ্ধ, মুগ যোগ কয় সংযুক্ত ত। বুঝতে পেরেছেন? আমরা যদি বলি দৃষ্ট, দৃষ্ট, তাহলে এর ধাতু হলো দৃশ, এর ধাতু হলো দৃশ যোগ কয় সংযুক্ত ত, দৃশ যোগ কয় সংযুক্ত ত। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই সবাই একটু মনোযোগ সহকারে এটা লেখেন, পুরোটা লেখেন সবাই, সবাই একটু মনোযোগ সহকারে পুরোটা লেখেন, সবাই মনোযোগ সহকারে পুরোটা লেখেন। হ্যাঁ, আমরা যদি এখানে এরকম বলি যে উক্ত, তাহলে কি হবে? বচ যোগ কয় সংযুক্ত ত, উক্ত বা উক্ত যদি বলি, তাহলে আমরা যদি বলি যুক্তি, 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 তাহলে যুক্তির ধাতু কি আমরা জানি সবাই? যুজ যোগ কয় সংযুক্ত তৈর শিকার, যুজ যোগ কয় সংযুক্ত তৈর শিকার। বুঝতে পেরেছেন? বলেন তো সবাই, বলেন তো লেখা শেষ হয়েছে এটা? সবাই একটু বলেন, লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে এটা? ওকে, লেখা ডান। এবার আসেন আপনারা পরবর্তী নিয়মে যান, আপনারা পরবর্তী নিয়মে যান, আমার পরবর্তী নিয়মে যাওয়া লাগবে না। হ্যাঁ, আপনারা পরবর্তী নিয়মে যান, আপনারা সবাই পরবর্তী নিয়মে যান। আপনারা সবাই পরবর্তী নিয়মে যান। ওকে, মনে রাখবেন পরবর্তী নিয়ম আপনারা এই জিনিসগুলি লিখবেন। লক্ষ্য করেন, পরবর্তী নিয়ম আপনারা এই জিনিসটাই লিখবেন। ওকে, পরবর্তী নিয়ম আপনারা সেম জিনিসটাই লিখবেন, আমার লেখা লাগবে না, কারণ আমার অলরেডি লেখা আছে। ত
তয়ের জায়গায় তয় রস্বীকার দিবেন, কয় তয় রস্বীকার হবে, নয় তয় রস্বীকার হবে, ছয় তয় রস্বীকার হবে, গয় ধয় রস্বীকার হবে। কি হবে? গয় ধয় রস্বীকার। না না না, গয় ধয় রস্বীকার ছিল। না না, আচ্ছা, নয় তয় গয় ধয় রস্বীকার হবে না। ওকে, মুক্ত, মুক্তি, মুক্তি, কয় তয় রস্বীকার, শ্রুত, শ্রুতি, উক্ত, উক্তি, ভক্ত। আচ্ছা, মনে রাখেন যেগুলো আমরা এতক্ষণ কি লিখছি, যেগুলো আমরা এতক্ষণ লিখছি রস্বীকার, সেটা একটু কি হবে সেটা যাক। ও আচ্ছা, দয় ধৈ রস্বীকারের উদাহরণ আছে, দয় ধৈ রস্বীকারের উদাহরণ আছে। ওকে, এবার আসেন, তাইলে আমরা এগুলো শুধু রস্বীকার দিয়ে দিবেন, এগুলো সবগুলো কিতে দিয়ে দিবেন বলেন তো? রস্বীকার দিয়ে দিবেন, এগুলো সবসময় রস্বীকার দিয়ে দিবেন। তাহলে দয় ধয় রস্বীকারও দিয়ে দেন, এগুলো থাকলে কয় তয় রস্বীকার হবে অথবা তয় রস্বীকার হবে, কয় তয় রস্বীকার হবে অথবা তয় রস্বীকার। যেমন গতের জায়গায় গতি লিখবো, হ্যাঁ, গতের জায়গায় গতি লিখবো, তাহলে এখানে কয় তয় রস্বীকার। সৃষ্টির জায়গায় সৃষ্টি লিখবো, এখানে কয় সংযুক্ত। মুক্তের জায়গায় মুক্তি লিখবো, এখানে কয় সংযুক্ত রয়েছে। শ্রুতের জায়গায় শ্রুতি লিখবো, এখানে শুধু কয় তয় রস্বীকার হয়ে যাবে। উক্তর জায়গায় উক্তি লিখবো, এখানে কয় রস্বীকার হবে। যুক্তর জায়গায়, আচ্ছা ওইটা তো আগেই ভুল লিখে রাখছিলাম, হ্যাঁ, তাহলে যুক্তি, আচ্ছা এটা তো আগেই ভুল রেখেছি, আগেরটা ঠিক করেন। আগেরটা এখানে হওয়ার কথা কি? আগেরটা এখানে হওয়ার কথা যুক্ত, যুক্ত, যুদ যুক্ত, যুদ যোগ কয় সংযুক্ত ত। আগের লাইনে এটা ঠিক করেন, আগের এটা ভুল লিখেছি ওটা ঠিক করেন, সবাই ঠিক করেন। ওকে, সবাই ঠিক করেন, মানে আগের নিয়মটাই জাস্ট এখানে রস্বীকার হয়ে যাবে, আগের নিয়মটা এখানে জাস্ট রস্বীকার হয়ে যাবে। সবাই আগের নিয়মটাই এখানে জাস্ট রস্বীকার হয়ে যাবে, আগের নিয়মটাই এখানে জাস্ট কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। ওকে, সবাই সবাই দ্রুত লেখেন, সবাই দ্রুত লেখেন, সবাই দ্রুত লেখেন। সবাই দ্রুত লেখেন, লিখে তারপর ডান বলেন, লিখে ডান বলেন, লিখে ডান বলেন। ওকে, লেখা শেষ, জাস্ট ওইটাই এটা রস্বীকার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নিজেরা নিজেদের মতো করে আবার লিখে রাখবেন। মনে রাখবেন, কোনো শব্দের শেষে যদি অয় থাকে, কোনো ক্রিয়ার শেষে যদি অয় থাকে, তার জন্য আমরা অল লিখব। অয় থাকলে অল হয়, অল থাকে কি হয়? অয় হয়। যেমন আমরা যদি বলি জয়, তো জয়ের কি হবে? জি, জি যোগ অল, জি যোগ অল। অয় থাকলে কি হবে? অল হবে। জয়, জি যোগ অল। বলেন, অয় থাকলে কি হবে? অল হবে। আমরা যদি বলি ক্ষয়, এই ক্ষয় শব্দের ধাতু হলো ক্ষি, তাহলে কি হবে? ক্ষি যোগ অল, ক্ষি যোগ অল। ক্ষয় শব্দের ধাতু হলো ক্ষি, ক্ষি যোগ অল। আমরা যদি বলি ভয়, ভয় শব্দের ধাতু হলো ভি, ভয় শব্দের ধাতু কি? ভি, ভি যোগ অল, ভি যোগ অল। তাহলে অয় থাকলে কি হয়? অল হবে, অয় থাকলে অল হবে। ওকে, আবার অনেক সময় এরকম হয়ে যায়, লক্ষ্য করেন, এরকম যদি বলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে এরকম, তাহলে উপসর্গটা আলাদা করে লিখবেন, এরকম বি যোগ জি যোগ অল, বি যোগ জি যোগ অল। এটা হলো ধাতু, ওই ধাতুর উপরে কি দিবেন? ধাতু চিহ্ন দিবেন। ধাতুর উপরে কি দিবেন? ধাতু চিহ্ন দিবেন। ওকে, পরবর্তী আরেকটা নিয়ম আছে, আমরা আরেকটা নিয়মে যাই, সবাই একটু দেখবেন। সেটা হলো আমরা প্রকৃতি প্রত্যয় ইত থাকলে, কোনো শব্দের শেষে যদি ক্রিয়ার শেষে ইত থাকলে তার জন্য ইত হয়, ইত থাকলে তার জন্য কি হয়? ইত হয়। যেমন আমরা যদি বলি মিলিত, মিলিত, যেমন আমরা যদি বলি কি, লক্ষ্য করো, মিলিত, তাহলে আমরা এটার ধাতু কি লিখবো? মিল, মিল যোগ ইত। আচ্ছা, মিল যোগ ইত, ইত থাকলে ইত হবে। যেমন পঠিত, 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 এর ধাতু হলো পঠ যোগ ইত, পঠ যোগ ইত, পঠ যোগ ইত। ইত থাকলে কি হবে? ইত হবে। যেমন চলিত, চল যোগ ইত, চলিত, চল যোগ ইত। ওকে, আমরা নেক্সট এগুলো লিখবেন, এগুলো পরীক্ষায় চলে আসবে। প্রত্যেকটা নিয়ম থেকে 2-4টা করে লিখতেছি, যখন পড়ালেখা করবেন সিরিয়াসলি তখন ওখানে গেলে সহজ হবে। তখন ওখানে গেলে কি হবে? আপনার জন্য সব কিছু কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। মনে রাখবেন, কোনো শব্দের শেষে যদি ইষ্ণু থাকে তার জন্য অবশ্যই ইষ্ণু হবে। ইষ্ণু থাকলে তার জন্য অবশ্যই কি হবে? ইষ্ণু থাকলে ইষ্ণু হয়। হ্যাঁ, ইষ্ণু থাকলে ইষ্ণু হয়। যেমন চলিষ্ণু, চলিষ্ণু, তাহলে কি হবে? চল যোগ ইষ্ণু, চল যোগ ইষ্ণু, চলিষ্ণু, চল যোগ ইষ্ণু, চলিষ্ণু। ইষ্ণু থাকলে কি হবে? ইষ্ণু হবে। যেমন আমরা যদি বলি ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু, তাহলে কি হবে?
ক্ষয় যোগ ইষ্ণু, ক্ষয়িষ্ণু কি হবে বলেন তো? ক্ষয়ের ধাতু হলো ক্ষী, তাহলে ক্ষী যোগ ইষ্ণু, ক্ষী যোগ ইষ্ণু, ক্ষী যোগ ইষ্ণু, ক্ষয়িষ্ণু, ক্ষী যোগ ইষ্ণু। আমরা যদি বলি সহিষ্ণু, সহিষ্ণু, আমরা যদি বলি সহিষ্ণু তাহলে কি হবে? সহ, সহিষ্ণুর ধাতু হলো সহ, সহ যোগ ইষ্ণু, সহ যোগ ইষ্ণু, সহিষ্ণু, সহিষ্ণু ধাতু হলো কি? স। বুঝতে পেরেছেন? ওকে, আর একটা নিয়ম আছে, যদি এরকম হয় দীর্ঘ ইকার থাকে তার জন্য ইন হয়, দীর্ঘ ইকার থাকলে ইন হয়, দীর্ঘ ইকার থাকলে কি হয়? ইন হয়। যেমন দায়ী, দায়ী কি হবে? দাযোগ ইন, দাযোগ ইন, দাযোগ কি হবে? ইন, ইন দীর্ঘ ইকার থাকলে ইন হয়, দায়ী। যেমন স্থায়ী, স্থায়ী এর ধাতু কি? স্থায়ীর ধাতু কি? স্থা, স্থা, স্থা যোগ ইন, স্থায়ীর ধাতু হলো স্থা যোগ ইন। ওকে, আমরা যদি বলি জয়ী, জয়ীর ধাতু কি? জয়, জি আমরা জয়ীর ধাতু কি? কি হবে লক্ষ্য করো তো? জি যোগ ইন, জি যোগ ইন, জি যোগ ইন। এখানে দুইটা চেঞ্জ আসছে, জয়, জেতা, জয়িষ্ঠ এগুলোর ধাতু কি? এগুলোর ধাতু হলো জি, আর দীর্ঘিকারের জন্য ইন আসছে। দীর্ঘিকারের জন্য কি আসছে বলেন তো? ইন আসছে। আমরা যদি বলি গ্রাহী, আমরা যদি বলি গ্রাহী, আমরা যদি বলি গ্রাহী তাহলে এর ধাতু হলো গ্রহ, গ্রহ যোগ ইন, গ্রহ যোগ ইন, গ্রাহী। অবশ্যই কি ধাতু চিহ্ন দিতে হবে, অবশ্যই কি ধাতু চিহ্ন দিতে হবে। আমরা যদি বলি গামী, গামী, গামী এর ধাতু কি? গম, গম যোগ, গম যোগ ইন, গামী, গম যোগ ইন, গামী, গম যোগ ইন কি হবে? গামী। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? ওকে, আমরা কৃৎপ্রত্যয়ের শেষের দিকে চলে আসছি, কৃৎপ্রত্যয়ের শেষের দিকে চলে আসছি। সবাই একটু মনোযোগ সহকারে লিখবেন, লক্ষ্য করেন, মনে রাখবেন, সবাই মনোযোগ দেন। যদি তা থাকে তার জন্য ত্রিচ হয়, তা থাকলে ত্রিচ হয়, তা থাকলে কি হয়? ত্রিচ হয়। যেমন দাতা কি হবে? দাযোগ ত্রিচ, দাযোগ ত্রিচ। যদি বলি মাতা, মাযোগ ত্রিচ, মাযোগ ত্রিচ। ওকে, তাহলে আমরা কি বললাম? তা থাকলে কি হবে? ত্রিচ হবে, তা থাকলে ত্রিচ হবে। যেমন নেতা, আমরা যদি বলি নেতা, নেতার ধাতু কি? মনে রাখবেন নি, নি যোগ ত্রিচ, নেতা, নেতার ধাতু কি বলেন তো? নিচ। শ্রোতা, শ্রোতা কি হবে? শ্রোতা, শ্রোতা, শ্রোতার ধাতু কি? শ্রোতার ধাতু হবে শ্রু যোগ ত্রিচ, শ্রু যোগ ত্রিচ। তাহলে কি হবে? তা থাকলে ত্রিচ হবে। আমরা যদি বলি ক্রেতা, ক্রেতার ধাতু কি? ক্রেতার ধাতু আমরা পড়েছি ক্রি, তাহলে ক্রি যোগ ত্রিচ, ক্রি যোগ ত্রিচ। এখানে কোনো হসন্ত হবে না, কারণ স্বরচিহ্ন আছে। কারণ কি আছে? স্বরচিহ্ন আছে। এখানে কোনো ইয়া হবে না, কারণ কি আছে বলে তো? স্বরচিহ্ন আছে। ক্লিয়ার সবার? এই পর্যন্ত ক্লিয়ার? লিখছেন সবাই? এ পর্যন্ত ক্লিয়ার সবার? ইয়েস অর নো বলে নেই। ওকে, এবার আসেন সবাই, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান সবাই লিখবেন, সবাই মনোযোগ সহকারে। এগুলো যদি শেষ করতে পারেন তাহলে পরীক্ষা কমন পাবেন। নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, কৃত প্রত্যয়, নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। ওকে, নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। ওকে, চারটা শব্দ আছে, মুখস্থ করবেন। একটা হলো বুদ্ধি, আরেকটা হলো শক্তি, বুদ্ধি শক্তি, আরেকটা হলো গীতি, আরেকটা হলো সিদ্ধি। বুদ্ধি শক্তি গীতি সিদ্ধি। বুদ্ধি ভাঙলে পাওয়া যাবে বুধ যোগ কয় সংযুক্ত তৈরসিকার, শক্তি হবে শক যোগ কয় সংযুক্ত তৈরসিকার, গীতি হবে গই যোগ কয় সংযুক্ত তৈরসিকার, গই যোগ কয় সংযুক্ত, সিদ্ধি হবে সিদ্ধ, সিদ্ধ যোগ কয় সংযুক্ত তৈরসিকার। চারটা মুখস্থ রাখবেন। যদি এখানে কোনো ক্রমে ভাবে এগুলো না থাকে, শুধু তৈরসিকার দিলেও হবে, শুধু কি তৈরসিকার হবে যদি ওগুলো কোনোভাবে না থাকে। ওকে, তাইলে আমরা কৃত প্রত্যয়েরটা মোটামুটিভাবে পড়েছি। আপনারা যদি বাসায় আবার একটু প্র্যাকটিস করেন, আবার একটু নিজেরা দেখেন, তাহলে ইনশাল্লাহ এই কৃত প্রত্যয় আপনাদের জন্য অনেক সহজ হবে, অনেক সহজ হবে। এই চারটা মুখস্থ করবেন, এই চারটার বাইরে আর নাই। নিপাত নিষিদ্ধ তদ্ধিত প্রত্যয় একটা আছে, সেটা হলো সৌর, মুখস্থ করলে অ্যানাফ। নিপাত নিষিদ্ধ কৃত প্রত্যয় আছে চারটা, বুদ্ধি শক্তি গীতি সিদ্ধি, অ্যানাফ।
তাইলে এগুলো আপনাকে কি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, কেউ নর্মালি অনেক ডিটেলস পড়াইতে গেলে তাকে একটু কি দিতে হয়, সময় দিতে হয়। তো আশা করি এর পরবর্তী ক্লাস আপনারা সময় দিবেন ইনশাল্লাহ। প্রতিটা ক্লাস অনেক ইনফরমেটিভ হবে। প্রত্যেকের ক্লাস শেষ হোক, তারপরে আপনি আপনার খাতার দিকে তাকাবেন, তাকানোর পরে আপনি যে কোনো বই দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ অনেক কিছু পারবেন। তো মধুদার পাঠশালার সাথে থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী দিন প্রকৃতি প্রত্যয়ের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের মনোযোগ আসে পড়াশোনায় এবং বড় হওয়ার স্বপ্ন দেখতে পারেন এবং বড় হওয়ার জন্য প্রচণ্ড রকমের পরিশ্রম করতে পারেন। মনে রাখবেন, আমি আবারও বলছি, নিজেকে অনেক বড় মাপের কেউ ভাববেন না, ভাবলেই পিছিয়ে যাবেন। নিজেকে একটু নম্র, ভদ্র, সহজ ভাববেন। যদি আপনার স্বপ্ন থাকে অনেক বড় হওয়ার, তাহলে অবশ্যই এই বড় হওয়ার জন্য লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। মনে রাখবেন, আপনি একা পরিশ্রম করবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। সর্বাত্মক পরিশ্রম করেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।